তাহলে হচ্ছে শুরু করা যাক। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভাইয়া। ওকে, ফাইন। তাহলে হচ্ছে আমরা শুরু করি। একটু রেসপন্স করেন সাইমা বা যেই আর থাকেন না কেন, একটু রেসপন্স করেন ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে আমাদের পড়া শুরু করি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে পরিপাক গ্রন্থিগুলো শেষ করতে হবে, এবং হচ্ছে এখানে আমাদের যে জিআই সিস্টেমটা আছে বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে সিস্টেমটা আছে বা পরিপাক তন্ত্র যেটা আছে, এখানের মধ্যে যে বিভিন্ন ধরনের হরমোন বা হচ্ছে নার্ভাস সিস্টেমগুলো কিভাবে কাজ করে ওগুলো একটু পড়বো। আর লাস্টলি হচ্ছে আমরা স্থূলতা যেটা আছে এটা পরে মোটামুটি হচ্ছে আজকের ক্লাসে শেষ করবো। নেক্সট ক্লাসের জন্য একটা জিনিস রেখে দেবো, সেটা হচ্ছে শোষণ। ঠিক আছে? শোষণ এবং আহ, বৃহদন্তের যে পার্টটুকু এটা আমরা লাস্ট ক্লাসে করবো। ঠিক আছে, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার ফার্স্টে আসেন যে অগ্নাশয়। ঠিক আছে, আমাদের 3 নাম্বার হচ্ছে যে পরিপাক গ্রন্থিটা, এটার নাম হচ্ছে অগ্নাশয়, বা ইংরেজি নামটা একটু জানবেন, প্যানক্রিয়াস। এটা কোথায় থাকে আমরা জানি, অবশ্যই উদরে থাকে। ঠিক আছে, এবং উদর গহ্বরের ডিউডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলী ফাঁকে অবস্থান করে। এই যে ডিউডেনামটা দেখা যাচ্ছে, ডিউডেনামটা গিয়ে এরকম হয়েছে, এই ডিউডেনামের যে ফাঁকটা আছে এটার মধ্যে অবস্থান করে হচ্ছে আমার আহ, অগ্নাশয়টা। এরপরে দেখেন এখানে একটা কথা বলছে সুন্দর, প্লীহা পর্যন্ত অবস্থান করে। হোয়াট ইজ প্লীহা? প্লীহা কি বুঝি আমরা? প্লীহা কি? প্লীহা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের একটা অংশ। তোমাদেরকে যদি একটু দেখাতে চাই তাহলে এখানে আসা যাক। একটু ধৈর্য ধরো, প্লীহা জিনিসটা কি একটু দেখাই দিই। দেখলে জিনিসগুলো বেশি দিন মনে থাকে আমাদের বলে। এই যে দেখেন স্যার, এই জিনিস যেটা দেখা যাচ্ছে ভাইয়া এখন টাচ করছে, এটাকে বলা হয় প্লীহা বা স্প্লিন। আর এই যে অংশটা দেখতেছো এটা কি? এটা কি স্যার? এটা হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, এটা হচ্ছে অগ্নাশয়। বুঝতে পারছি? তাহলে জি। অগ্নাশয়ের লেজ, যেটা একদম লাস্ট মাথাটা, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে? প্লীহায় গিয়ে শেষ হচ্ছে না? তার মানে অর্থাৎ কতটুকু পর্যন্ত বিস্তৃত? প্লীহা পর্যন্ত। এরপর দেখেন এই অগ্নাশয়ের হচ্ছে কয়েকটা পার্ট আছে, একটু যদি বলি এটার গঠনটা যদি একটু বলার চেষ্টা করি আমরা। এটার হচ্ছে কয়েকটা পার্ট আছে, তো দেখি আমরা। এই যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মাথা। এই যে অংশটা, এটাকে বলা হয় মাথা। এটাকে বলা হয় দেহ। আর লাস্টের দিকে যেটা পাইছি এটাকে আমরা বলি হচ্ছে লেজ। ঠিক আছে, এই যে দেখেন মাথা, দেহ, লেজ এবং হচ্ছে দেহ। ঠিক আছে, ওকে, ফাইন। এরপরে একটা সুন্দর কথা বলছে এখানে, দুর্গ প্রস্তগুলো তোমাদের পড়া, এগুলো তোমরা পড়ে নেবা। ঠিক আছে, মুখস্থ করতে হবে এগুলো। এখন এখানে একটা সুন্দর কথা বলছে মিশ্রগ্রন্থি। মিশ্রগ্রন্থি বলতে ভাইয়া কি বুঝাইতেছেন? মিশ্রগ্রন্থি মানে হচ্ছে সেসব গ্রন্থিদেরকে বোঝানো হয়, মিশ্রগ্রন্থি বলতে সেসব গ্রন্থিদেরকে বোঝানো হয় যারা একই সাথে বহিঃখরা, যারা একই সাথে হচ্ছে বহিঃখরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। ভাইয়া বহিঃক্ষরা কি অন্তঃক্ষরা কি এই জিনিসগুলো মানে কি? ঠিক আছে, বহিঃকরা মানে হচ্ছে যেসব গ্রন্থি থেকে, বহিঃকরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, যেসব গ্রন্থি থেকে, যেসব গ্রন্থি থেকে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়, এই রসগুলোর মধ্যে তোমার হচ্ছে এনজাইম থাকে। ঠিক আছে, এই রসগুলোতে কি থাকে? এনজাইম থাকে। এদেরকে আমরা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বলি। আর অন্তঃক্ষরা গ্রন্থি কি? অন্তঃক্ষরা গ্রন্থি বলতে সেসব গ্রন্থিকে বোঝানো হয় যেই গ্রন্থিগুলো আমার হরমোন নিঃসরণ করে। কি নিঃসরণ করে? হরমোন। একটা সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বুঝলাম যে হচ্ছে আমাদের বহিঃকরা গ্রন্থি বলতে কাদেরকে বোঝায়? যেসব গ্রন্থিগুলো হচ্ছে আমার বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে এবং রসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম, লবণ, হাবিজাবি অনেক কিছু থাকতে পারে। এবং অন্তঃক্ষরা গ্রন্থি যে কাদেরকে বলে? যারা হচ্ছে হরমোন নিঃসরণ করে। হরমোন কি ভাইয়া? তোমরা হচ্ছে 9-10 পড়ে আসছো। এটা হচ্ছে বডির এক জায়গা থেকে ক্ষরিত হবে এবং ওখান থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কাজ কারবার নিয়ন্ত্রণ করবে, এটাকে বলা হয় হরমোন। ঠিক আছে, ওকে। আর এনজাইম কি? এনজাইমটা হচ্ছে যেখানে উৎপন্ন হবে ওখানে গিয়ে কাজ করবে এবং এটার জন্য একটা নালী থাকবে আলাদা করে। হরমোনের জন্য আলাদা কোনো নালী থাকে না। হরমোন তাইলে ভাইয়া কিভাবে প্রবাহিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায়? মনে করো আমার ব্রেইনে হচ্ছে একটা হরমোন উৎপন্ন হয়েছে, ঠিক আছে, পিটুইটারি গ্রন্থিতে। ওইটা গিয়ে তোমার কিডনির উপর কাজ করতে হবে, তাহলে এটা কিভাবে আসবে? এত বড় রক্তনালী তো বা এত বড় তো কোনো নালী নেই। এই হরমোনটা রক্তের সাথে মিশে যাবে এবং হচ্ছে গিয়ে কিডনির উপর কাজ করবে। যেহেতু রক্তের মধ্যে এটা ক্ষরণ হতেছে, এই জন্য এটার নাম বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। বুঝতে পারছি? বুঝছেন? তার মানে যেসব গ্রন্থি একই সাথে বই করা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে, তার ওদেরকে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি। তার মানে কি, আমার অগ্নাশয়টা একই সাথে রস নিঃসরণ করে এবং একই সাথে আমার হচ্ছে হরমোনও নিঃসরণ করে। বুঝতে পারছি? এই জি। জন্য এটাকে কি বলি আমরা? মিশ্র গ্রন্থি ভাইয়া। বুঝতে পারছি? এরকম মিশ্র গ্রন্থি আর কি কি আছে বডির মধ্যে একটু জেনে রাখতে ভালো হয় আপনাদের জন্য। আমাদের যে শুক্রাশয়, শুক্রাশয় এবং ডিম্বাশয়,
এগুলো কি, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। ঠিক আছে, তাহলে আমরা দেখবো। ওকে, 3 বা 6। ওকে, বুঝে নিন। ওকে, ফাইন। এরপরে দেখো এখানে একটা কথা বলছে, তোমাকে একটু দেখো, এইখান থেকে না পড়াই আমি আমার মতো পড়াই তোমাদেরকে, তাহলে ভালো হবে। এই যে দেখো অগ্ন্যাশয়ের মধ্যে এরকম কিছু এলাকা দেখা যায়, এগুলো হচ্ছে এক একটা গ্রাম। এগুলো কি এক একটা, এগুলো হচ্ছে এক একটা গ্রাম। এই গ্রামগুলোকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে লোবিউল। কি বলি? লোবিউল, বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় লোবিউল বা হচ্ছে অ্যাসিনাই বা অ্যাসিনাস। ঠিক আছে, অ্যাসিনাস তার মানে কি ভাইয়া, আমার যে হচ্ছে কিছু গ্রাম আছে অগ্ন্যাশয়ের মধ্যে, মানে একটা গুচ্ছ, মানে একক, অগ্ন্যাশয়ের একক আর কি এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে অগ্ন্যাশয়ের একক, মানে কিছু কোষ একত্রে মিলিত হয়ে একটা গুচ্ছ গঠন করছে, এগুলোকে বলা হয় ভাইয়া লোবিউল বা হচ্ছে এসএনএস। বাট লোবিউলের চেয়ে এসএনএস শব্দটা খুব সুন্দর। মানে লোবিউলটা মেইনলি ব্যবহার করা হয় যকৃতের ক্ষেত্রে, আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। অ্যাসিনাসটা ইউজ করা হয় হচ্ছে অগ্ন্যাশয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখো এই যে লোবিউলগুলো কি তৈরি করবে? ওই যে অগ্ন্যাশয় রসটা তৈরি করবে। কি তৈরি করবে? অগ্ন্যাশয় রস। আর বলেন অগ্ন্যাশয় রসে কি থাকে? শর্করা পরিপাককারী এনজাইম থাকে, আমিষ পরিপাককারী এনজাইম থাকে, লিপিড পরিপাককারী এনজাইম থাকে। ঠিক আছে, এই এনজাইমগুলো কোথায় থাকে? অগ্ন্যাশয়ের মধ্যে থাকে। এখন কথা হচ্ছে এই যে আমার হচ্ছে কোষগুলো হচ্ছে তোমার এনজাইম তৈরি করলো, এগুলো আসবে কিভাবে? এই যে আমার তো খাবারটা তো বিওডাইনামিক, কোষ উৎপন্ন বা রস উৎপন্ন করছে এরা, রস উৎপন্ন করছে এরা। তোমাদেরকে যদি একটু মার্কিং করে দেখায়, মনে করো রস উৎপন্ন করছে এই গ্রুপটা বা এই গ্রুপটা বা এই গ্রুপটা, মানে অ্যাসিনাই আর কি, এগুলো হচ্ছে অ্যাসিনাই, তোমাকে একটু আগে যেটা দেখাইলাম। এখন খাবার তো ভাই আমার এখানে, তাহলে এই রসটা এখান থেকে এখানে আসবে কিভাবে? এরা কি করে জানো? এই অ্যাসিনাস থেকে, প্রত্যেকটা অ্যাসিনাই থেকে একটা একটা নালী বের হয়। কি বের হয়? নালী বের হয়। নালী বের হয়ে একটা নালী গঠন করে। এই যে দেখো এরকম করে করে অনেকগুলো অ্যাসিনাই থেকে কি আসে? নালী আসে। নালীগুলো গিয়ে আমার হচ্ছে একটা বড় নালীতে মিলিত হয়। এই বড় নালীটাকে বলা হয় হচ্ছে প্রধান অগ্ন্যাশয় নালী বা উইটসাং ডাক্ট, ডাক্ট অফ উইটসাং। বলেন বলছেন কিনা? তাহলে এই যে প্রথম বা হচ্ছে বড় যেটা নালী আছে, যে সবগুলো অ্যাসিনাস থেকে এসে বের হয়ে যে নালীটা গঠন করছে, এই নালীটাকে আমরা কি বলি? উইটসাং নালী বা হচ্ছে প্রধান অগ্ন্যাশয় নালী। কি? প্রধান অগ্ন্যাশয় নালী। এখন দেখো তোমাদের বইয়ে এটা যদিও নাই, তারপরও ভাইয়া একটু বুঝাই দিই। এই যে দেখেন এই নালীটা হচ্ছে আমার প্রধান অগ্ন্যাশয় নালী, ভাইয়া যেটা দেখাচ্ছে আপনাদেরকে। এটা গিয়ে কোথায় উন্মুক্ত হয়েছে? ডিউডানামে। ঠিক আছে, মাথায় রাখবেন। তাহলে এখান থেকে যা যা রস উৎপন্ন হয়েছে, এই রসগুলা আমার হচ্ছে কিভাবে আসলো? একটা নালী হয়ে আসলো। ঠিক আছে, ফাইন। এখন দেখেন আপনাদের বই এটা নাই, কিন্তু আমি বলতেছি অগ্ন্যাশয় নালী কিন্তু দুইটা। আপনারা এখানে ছবির মধ্যে দেখতেছেন, আপনাদের বইয়ের মধ্যে দেখেন এদিকে একটা নালী আছে না, দেখা যাইতেছে? এটাকে বলা হয় গৌণ অগ্ন্যাশয় নালী। একটু লিখে রাখেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে গৌণ অগ্ন্যাশয় নালী। এটার নাম হচ্ছে গৌণ অগ্ন্যাশয় নালী বা সেকেন্ডারি, সেকেন্ডারি প্যানক্রিয়াটিক ডাক্ট। দেখলাম না? বা সেকেন্ডারি অগ্ন্যাশয় নালী বা গৌণ অগ্ন্যাশয় নালী, তোমরা যা ইচ্ছা তা লিখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমার ওই যে আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে যে হচ্ছে অভিন্ন পিত্তনালী পড়ছিলাম, অভিন্ন পিত্তনালী পড়ছিলাম। অভিন্ন পিত্তনালী এসে কার সাথে যুক্ত হয়? এই যে প্রধান অগ্ন্যাশয় নালীর সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে দুইটা মিলে একটা নালী গঠন করে। এই নালীটা গিয়ে উন্মুক্ত হয় কোথায়? আমার ডিওডানামে। বুঝতে পারছি স্যার? বুঝছেন? এখন দেখেন বই থেকে একটু দেখি, অগ্ন্যাশয়ের গ্রন্থিগুলো ছোট ছোট নালিকা বের হয়ে একত্রিত হয়ে উইটসাং নালী গঠন করে। ঠিক আছে, এরপরে দেখেন এই যে এখানে বলছে এই গ্রন্থি দৈর্ঘ্য বরাবর এসে ডিওডানামের কাছে অভিন্ন পিত্তনালীর সাথে মিলিত হয়, মিলিত হয়ে অ্যাম্পুলা অফ ব্যাটারে উন্মুক্ত হয়। এতটুকু বুঝাতে পারছি ভাই আমি আপনাদেরকে? জি। এত? ওকে ফাইন, শেষ। এখন এটা যদি একটু বলা হয় বহি করা গ্রন্থি কেমনে, এটা কেমনে বহি করা গ্রন্থি হিসেবে কাজ করে বলতো? এই যে এখানে যে ব্লু কালারের যে ইউনিট গুলো আছে এগুলোর নাম কি ভাইয়া? অ্যাসিনাইস। অ্যাসিনাই বা বহুবচনে বলা হয় অ্যাসিনাই, এক বচনে বলা হয় অ্যাসিনাস। ঠিক আছে, এই অ্যাসিনাস থেকে বের হয়েছে রসটা এবং হচ্ছে এসে আমার উন্মুক্ত হয়েছে ডিওডাইনামে। তার মানে বুঝে যেতেছে এটা হচ্ছে বহি করা। বহি করা কিভাবে বুঝবো? যে ওরা রস নিঃসরণ করছে এবং বলতো এখানে কোনো নালী আছে নাকি রক্তের সাথে মিশছে? এটা নালীর মাধ্যমে আসছে না জি। নাকি রক্তের মাধ্যমে আসছে? অবশ্যই নালীর মাধ্যমে আসছে। নালীর মাধ্যমে আসলে এটা বহি করা গ্রন্থি। ঠিক আছে, ওকে। এখন দেখেন তার মানে লোবিউল বা অ্যাসিনাস থাকে। কোনটা বেশি অ্যাকুরেট? অ্যাসিনাস বেশি অ্যাকুরেট, এটা আপনারা তাকাবেন। প্রত্যেক লোবিউল একটি কেন্দ্রীয় লুমেন থাকে। ঠিক আছে, লুমেন মানে হচ্ছে এই যে দেখেন ভালো মতো আমরা পড়ছিলাম ব্লাড ভেসেলের ক্ষেত্রে লুমেন মনে আছে? একটা রক্তনালী যদি এরকম হয়, এটার ভিতরে যে ফাঁকা জায়গাটা, এটার নাম কি? লুমেন। এই যে এটাকে বলা হচ্ছে লুমেন বা কেন্দ্রীয় লুমেন। ঠিক আছে, লুমেনকে ঘিরে একাধিক
বৃত্তাকারে সজ্জিত এক সারি কোষ নিয়ে গঠিত। এই যে দেখেন লুমেন, এটা হচ্ছে লুমেন, লুমেনের আশেপাশে অনেকগুলো কোষ। ঠিক আছে, ওকে। এরপরে বলছে লোবিউলের কোষগুলো থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। কোষ রস তৈরি করে কারা? এই যে কোষগুলা। এবং এটা কোথার মধ্যে ছাড়ে? এই লুমেনের মধ্যে ছাড়ে। বুঝছেন? ওকে। ছাড়া পরে কি হয়? এই সবগুলো লুমেন একত্রিত মিলিত হয়ে কি গঠন করে? প্রধান অগ্ন্যাশয় নালী বা উৎসাং নালী। এখানে দেখেন ভালো মতো, প্রধান অগ্ন্যাশয় নালী তার মানে কি? একটা সেকেন্ডারি অগ্ন্যাশয় নালী আছে। তার মানে অগ্ন্যাশয় নালী কয়টা? মেইনলি দুইটা। ঠিক আছে, একটা হচ্ছে প্রধান অগ্ন্যাশয় নালী, একটা হচ্ছে গৌণ অগ্ন্যাশয় নালী। এটা একটু মাথায় রাখবেন, এটা বইয়ে নাই। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন? জি। ওকে, তাহলে হচ্ছে তার মানে আমরা বহিঃকরা গ্রন্থি যে রস নিঃসরণ হয় কিভাবে, এটা আমরা পড়ে ফেললাম। এবার আসেন অন্তঃকরা গ্রন্থি। অন্তঃকরা গ্রন্থি মানে কি? আমার হচ্ছে অগ্ন্যাশয়টা হরমোন নিঃসরণ করে, এবং শুধুমাত্র মানে মুখে বলতেছি হরমোন নিঃসরণ করে এমনটা না, খুবই গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। কিরকম গুরুত্বপূর্ণ হরমোন? তোমরা সবাই ইনসুলিনের নাম জানো, তাই না? ইনসুলিনের হুম। অভাবে ডায়াবেটিস হয়, এটা তোমরা জানো। এখন আমরা একটু পড়ার চেষ্টা করি। এই যে দেখো ভালো মতো, এই যেগুলো হচ্ছে ইউনিট গুলা, মানে হচ্ছে ওই যে গ্রামগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে এসিনাস গুলা। এসিনাস গুলা ফাঁকে ফাঁকে কিছু কোষ আলাদাভাবে আছে। এগুলো হচ্ছে গ্রামের মতো না, এটা বিশাল একটা জায়গা জুড়ে, এটা একটা দ্বীপের মতো মনে হচ্ছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে দেখেন লোবিউল গুলো ফাঁকে ফাঁকে বহু মানে কোষগুচ্ছ, মানে অনেকগুলা কোষ একত্রিত ভাবে অবস্থান করে, এগুলোকে কি বলা হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স একজন বিজ্ঞানীর নাম, ওনার নাম অনুসারে বলছে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। বুঝছেন? বুঝছেন কিনা? এখানে জি। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এখানে 4 ধরনের সেল পাওয়া যায়, 4 ধরনের কোষ পাওয়া যায়: আলফা, বিটা, ডেল্টা, গামা। কি কি? আলফা, বিটা, ডেল্টা, গামা। আলফা থেকে যে সেলটা যে হরমোনটা খরিত হয়, এটার নাম হচ্ছে গ্লুকাগন। কি ভাইয়া? গ্লুকাগন। গ্লুকাগন। আর বিটা থেকে যেটা বের হয়, এটার নাম হচ্ছে ইনসুলিন। ডেল্টা থেকে যেটা ক্ষরণ হয়, এটার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। গামা থেকে যেটা বের হয়, এটাকে বলা হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বুঝাই। যখন আমরা যকৃৎ পড়ছিলাম, ঠিক আছে, যকৃতের মধ্যে বলছিলাম একটা জিনিস, যে হচ্ছে যকৃতের একটা কাজ হচ্ছে কি, আহ এটা হচ্ছে আমাদের যে শর্করা বিপাক, শর্করা বিপাক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার বডিতে যখন হচ্ছে গ্লুকোজটা বেশি, সরি রক্তের মধ্যে যখন গ্লুকোজটা বেশি, ওইটাকে সেলের মধ্যে ঢুকায় রাখি না, আমরা জমা করে রাখি না? জি। সেলের মধ্যে ঢুকাইতে কোন হরমোনটা ইউজ হয় বলেন তো? ইনসুলিন। শুধুমাত্র একটা হরমোন আছে আমাদের পুরো বডিতে, যেটা শুধুমাত্র রক্ত থেকে টেনে গ্লুকোজটাকে কোথায় ঢুকায় ফেলে? কোষের মধ্যে ঢুকায় ফেলে, সেটাকে ইনসুলিন। তাহলে যদি তার মানে কি, মানে রক্তে কি বাড়াইছে গ্লুকোজের পরিমাণ নাকি কমাইছে? বলেন তো, আপনারা বলেন। ইনসুলিনটা কমাইছে। কমাইছে। ভেরি গুড। তার মানে হচ্ছে ইনসুলিনের কাজ হচ্ছে এই যে গ্লুকোজটাকে ধরে সেলের মধ্যে ঢুকাইছে এবং রক্তে গ্লুকোজ কমাইছে। এ বাদে বাকি যা যা আছে, অন্য যেসব হরমোন যা বলুক না কেন, সবগুলো ব্লাডে গ্লুকোজ বাড়াবে নাকি কমাবে? বাড়াবে। সেম ইনসুলিনের উল্টা কাজটা করে হচ্ছে আমার গ্লুকাগন। এটা কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তার মানে কি, আপনি যেখানে যে খাবারটা জমাইছিলেন গ্লাইকোজেন হিসাবে, গ্লুকোজের জমাকৃত ফর্ম কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন হিসেবে যে জমাইছেন, এটাকে ভেঙে যখন গ্লুকোজ তৈরি করতে হবে, ব্লাডের মধ্যে যখন গ্লুকোজ দিতে হবে, এই গ্লুকোজটা দিবে কে? এই যে গ্লুকাগন। বুঝছেন? বুঝছেন? জি ভাই। ওকে। তাহলে এই যে হরমোনগুলো বের হচ্ছে, এই হরমোনগুলো বের হওয়ার জন্য কি কোনো নালী আছে? না। এটা কি না। করে? এটার পাশে আশেপাশে কিছু রক্তনালী থাকে, এখান থেকে চোয়ায় চোয়ায় রক্তনালীর মধ্যে প্রবেশ করে রক্তনালী থেকে বের হয়ে চলে যায়। বুঝতে পারছি? এই জন্য এটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। অন্ত মানে কি? রক্তনালীর ভিতরে, অন্তরে। ঠিক আছে, দিচ্ছে, এই জন্য এটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। দ্যাটস ইট। এরপর আসেন সোমাটোস্ট্যাটিন। আচ্ছা বলেন তো, গ্লুকাগন বেশি হলে ভালো হবে নাকি ইনসুলিন বেশি হলে ভালো হবে? বলেন। ইনসুলিন। আসলে কথা হচ্ছে কোনোটা বেশি হওয়া ভালো না। কিরকম? দেখেন আমি আপনাকে বুঝাই, এই জিনিসটা বুঝাই। কোনো কিছুই বেশি ভালো না, সেটা যে কোনো জিনিসই হোক, কোনো কিছু বেশি কিন্তু ভালো না। একটু যদি বুঝাই তোমাকে, দেখো, এটা হচ্ছে একটা রক্তনালী। এটা হচ্ছে আরেকটা রক্তনালী। মনে করো তোমার একটা হরমোন, মনে করো এই জায়গায় হচ্ছে গ্লুকাগন বেড়ে গেছে, এই জায়গায় কি বেড়ে গেছে? এটা হচ্ছে এ কেস, এটা হচ্ছে বি কেস। বি কেসে মনে করো তোমার হচ্ছে ইনসুলিন বেড়ে গেছে। কি বেড়ে গেছে? ইনসুলিন। আর এ কেসে তোমার হচ্ছে গ্লুকাগন বেড়ে গেছে। গ্লুকাগন যদি বেড়ে যায় বেশি বেশি, তাহলে কি হবে? এখানের মধ্যে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে নাকি কমবে? আপনারা বলেন। গ্লুকোজ বাড়বে গ্লুকোজ নাকি কমবে? হ্যাঁ, বাড়বে। বাড়বে। আর যদি রক্তে গ্লুকোজ বাড়ে, এটাকে আমরা কি বলি? ডায়াবেটিস বলি না? জি। ডায়াবেটিস।
ঠিক আছে, তার মানে হচ্ছে আমার রক্তের মধ্যে বেশি বেশি গ্লুকোজ যাবে, এবং গ্লুকোজ হবে বেশি বেশি প্রস্রাব হবে, এই প্রস্রাব বেশি হওয়াটাকে আমরা বলি হচ্ছে ডায়াবেটিস। এবার আসেন, ইনসুলিন যদি বেড়ে যায় তাহলে কি সমস্যা হবে? আচ্ছা বলেন তো, আমাদের ব্লাডে কতটুকু গ্লুকোজ থাকা মানে জরুরি, খুবই জরুরি, কতটুকু গ্লুকোজ থাকা জরুরি? 90 মিলিগ্রাম 100 সিসিতে, তাই না? এটা দেখাইছিলাম। কেন? কারণ হচ্ছে আমার ব্রেন কিভাবে খাবার পাবে, ব্রেন কিভাবে হচ্ছে চলবে, এই যে 90 মিলিগ্রাম প্রতি 100 ঘন সেন্টিমিটারের মধ্যে বা প্রতি 100 ml এর মধ্যে 90 মিলিগ্রাম আমার কি থাকতে হবে, গ্লুকোজ থাকতে হবে। এই রেশিওটা মেনটেন করতে হবে, তাইলে আমার বডি সবগুলো কোষ ঠিকঠাক মতো ফাংশন করবে, ব্রেন ফাংশন করবে, এবং বডি ঠিক থাকবে। এখন মনে করো তোমার ইনসুলিন মানে একটা পেশেন্টের কি হলো, ইনসুলিন খুব বেড়ে বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে এই কি করলো, মানে এখানে যে গ্লুকোজটা আছে এটাকে ধরে ধরে কোথায় ঢুকাই দিচ্ছে, সেলের মধ্যে ঢুকাই দিচ্ছে, সেলের মধ্যে ঢুকাই দিচ্ছে, কিন্তু আবার রক্তের মধ্যে গ্লুকোজ নাই হয়ে যাচ্ছে। এটা কমে থেকে 90 থেকে কমে কত হয়ে গেল, 20-30 হয়ে গেল। তাহলে কি ভালো হইলো নাকি খারাপ হইলো? বলেন, ভালো হইলো নাকি খারাপ হইলো? রক্তের মধ্যে গ্লুকোজ নাই, তখন কি হবে? পেশেন্ট হচ্ছে মাথা ঘুরায় পড়ে যাবে, এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া, এটাই হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ইনস্ট্যান্ট মারা যাওয়ার ওয়ান অফ দা মানে কমন রিজন একদম, মানে হচ্ছে এই যে ডায়াবেটিস নীল হয়ে যাওয়া। ইনসুলিন যখন দিবে, দেখেন হঠাৎ করে ব্লাডে যখন ইনসুলিন দিবে, ঠিক আছে, অনেক যখন ইনসুলিন পুশ করবে তখন ব্লাডে ইনসুলিন বেড়ে যাবে। ইনসুলিন যদি বেড়ে যায়, এখানে যা যা গ্লুকোজ আছে এগুলোকে কোথায় ঢুকাই ফেলবে, কোষে ঢুকাই ফেলবে। কোষে যদি ঢুকাই ফেলে, ওনার কি ব্রেনে আর গ্লুকোজ যাইতেছে, যাইতেছে কিনা? নাই। তখন কি হবে? তখন হাইপোগ্লাইসেমিয়া হবে, মানে হচ্ছে ব্রেন গ্লুকোজ পাচ্ছে না, তখন হচ্ছে ব্রেন ফাংশন করবে না, এরপরে কি এখান থেকে ডেথ, মৃত্যু। বুঝছেন কি না স্যার? তাহলে কোনো কিছু বেশি ভালো না। না। তার মানে এই যে আমার আলফা সেল এবং বিটা সেল, এরা যাতে বেশি বেশি আমার গ্লুকাগন নিঃসরণ করতে না পারে, ইনসুলিন নিঃসরণ করতে না পারে, এই জন্য এদেরকে দমায় রাখে হচ্ছে এই বাবাজি। এটার নাম কি? সোমাটোস্টেটিন। এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে এদের উপর মাতব্বরি করা। কাদের উপর? আলফা বিটা, হ্যাঁ, ওরা যাতে বেশি বেশি ক্ষরণ করতে না পারে, কেউই বেশি যাতে ক্ষরণ না করতে পারে, গ্লুকাগনও যাতে বেশি ক্ষরণ না হয়, ইনসুলিনও যাতে বেশি ক্ষরণ না হয়, এটা মেনটেন করে কে? সোমাটোস্টেটিন। শেষ। বুঝছেন? আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, এটা আমরা পরে দেখবো, এটা আপাতত জাস্ট মুখস্থ করেন যে হচ্ছে বিটা পিপি সেল থেকে। পিপি মানে কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এই জন্য এটার নাম হচ্ছে পিপি সেল। ঠিক আছে, এখান থেকে যেটা বের হয় এটার নাম প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এবং এটার অপর নাম কি? গামা, আলফা বিটা ডেল্টা গামা, বা মনে রাখবো। শেষ। অগ্নাশয় রসে পানির পরিমাণটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 98%, প্রত্যেকটা রসে পানির পরিমাণ, পিএইচ মাস্ট লাগবে। এর মধ্যে এখানে কি কি এনজাইম আছে এগুলোকে আমার মুখস্থ করতে হবে এখানে, কিন্তু তো আমরা জানি না অবশ্যই, ঠিক আছে, এগুলো আমরা পড়ে ফেলছি। পরিপাকে অগ্নাশয় রসের ভূমিকা, এটার পিএইচ কত? 8 থেকে 8.3। আর যকৃতে বা পিত্তরসের যেটা পড়ছিলাম এটা কি? 8 থেকে 8.6। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। ওকে, ওকে ফাইন। এরপরে পরিপাককারী এনজাইম থাকে, এগুলো আমরা জানি, অ্যামাইলেজ কোনটা কি, এগুলো সব আমার পড়ানো হয়ে গেছে। এগুলো আপনারা একটু রিডিং করবেন। আপনারা পড়ছেন না ট্রিপসিন কি করে, কাইমোট্রিপসিন কি করে, অ্যামিনো পেপটাইডেস কি করে, এগুলো কি পড়াইতে হবে আমার? তাহলে পড়াই ফেলছি না। না? শেষ। এই জন্য তোমাদেরকে আগে পড়াই ফেলছি ওই জিনিসগুলো। তোমরা টেস্ট পেপার খুলো, দেখবা হচ্ছে এখন এই যে পরিপাকে যা যা প্রশ্ন আসে ওগুলো তোমরা পারবা মোটামুটি ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখো, এখন যেগুলো পড়তেছি এগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য পড়া, বা হচ্ছে সব বইটা একবার ভালো মতো শেষ করাই দেওয়া। ঠিক আছে, ওকে ফাইন। এরপর দেখো, অগ্নাশয় রস অম্লক্ষারের সমতা রক্ষা করে। ঠিক আছে, ওই যে আমার যে পাকস্থলীতে যে এসিডিক জিনিসটা আসলো, ওটাকে একটু প্রশমিত করতে হবে না, প্রশমন করার জন্য আমার কি অগ্নাশয় রসটা বের করে। কারণ কি, অগ্নাশয় রসটা কি ক্ষারীয় নাকি অম্লীয় স্যার? অগ্নাশয় রসটা ক্ষারীয় নাকি অম্লীয়? অম্লীয়। রাইট? না, ক্ষারীয়। এটা কি ক্ষারীয় না? অবশ্যই, গ্যাস্ট্রিক রসটা হচ্ছে অম্লীয়। ঠিক আছে, ওকে। আর হচ্ছে খাদ্য পরিপাক হয় কোন পরিবেশে, অম্লীয় পরিবেশে নাকি ক্ষারীয় পরিবেশে? ক্ষারীয় পরিবেশে। ক্ষারীয়। ভেরি গুড, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে এগুলো হাবি জাবি কিছু আছে, এগুলো একটু দেখে নেবেন। বলেন বুঝছেন কিনা? অগ্নাশয় বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে ফাইন। এবার আসুন গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি তার মানে গ্যাস্ট্রিক শব্দটা যেখানে দেখবেন কি বুঝবেন? পাকস্থলী। শেষ। গ্যাস্ট্রিক মানে কি? পাকস্থলী। ওকে, আসি এবার। পাকস্থলী সদৃশ একটি অঙ্গ, এটি পেশিময় এবং হচ্ছে মিউকোসা দিয়ে গঠিত। মিউকোসা মানে বুঝেন? যে কোষগুলো মিউকাস ক্ষরণ করে তাদেরকে বলা হয় মিউকোসা। এই যে পাকস্থলীর ভিতরে লেয়ারে, একদম সবার ভিতরে লেয়ার কি, ভিতরে লেয়ারটা কি বলেন তো? মিউকোসা না? আমরা দেখছিলাম কিনা একটু যদি দেখাই দিই আপনাদেরকে, এগুলো আমি দেখাইছি, যেহেতু দাগ দেওয়া আছে অবশ্যই দেখাইছি। এই যে এটার ভিতরে যে লেয়ারটা, একদম পাকস্থলীর যে ভিতরের লেয়ারটা, এটাকে কি বলা হয়? মিউকোসা। বাইরে থেকে ভিতরে, সবার বাইরে কি? সেরোসা। এর বাইরে, আমি একটু মুছে দিই,
সবার বাইরে থেকে যদি ভিতরের দিকে যায়, সেরোসা, এরপরে হচ্ছে পেশি স্তর, এরপরে হচ্ছে সাবমিউকোসা, এরপর হচ্ছে মাসকুলারিস মিউকোসা, একদম ভিতরে কি মিউকোসা। মিউকোসা থেকে কি ক্ষরণ হবে? মিউকস ক্ষরণ হবে। এবং এই মিউকসটার গুরুত্ব কি? এই মিউকসটা হচ্ছে আমার HCl বলো বা পেপসিন বলো, ওগুলোকে ভেদ করে কোথাও ভিতরে আসতে দেয় না, এই যে মাসল পর্যন্ত বা যেখানে প্রোটিন আছে এই প্রোটিন পর্যন্ত আসতে দেয় না। জিনিসটা কি বুঝছেন স্যার? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। ওকে, এতটুকু বুঝলে হচ্ছে মোটামুটি শেষ। তাহলে কোথায় জানিয়েছিলাম? হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা জানি মিউকোসা স্তরটি হচ্ছে সরলাকার স্তম্ভকার এপিথেলিয়ামে গঠিত। তোমরা 9-10 একটা চ্যাপ্টার ছিল দ্বিতীয় অধ্যায়, ওখানে আবরণীর টিস্যু ছিল, মনে আছে? আইসাকার আবরণী, কলামনার আবরণী, এরকম ছিল না? এই যে এখানে হচ্ছে কলামনার এপিথেলিয়াম, মানে কি এখানে মনে করো এটা হচ্ছে তোমার পাকস্থলী প্রাচীর, মানে ভিতরের প্রাচীরটা। এখানের মধ্যে যে কোষগুলো থাকবে এগুলো এরকম এরকম করে থাকবে, বড় বড় কোষ, ঠিক আছে, কলামের মতো। ঘরে যেরকম কলাম দেয় এই কলামের মতো থাকবে, ঠিক আছে। ওকে, এটা একটু জানবেন। ওকে, ফাইন। কলামনার এপিথেলিয়ামে আবৃত থাকে এবং হচ্ছে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। গ্যাস্ট্রিক পিট কি জানেন? এই যে দেখেন, এটা কুয়া, বুঝেন? কুয়া, কুয়া, কুয়া চিনি আমরা সবাই, জি। কুয়া তো চিনি। এই যে এটা হচ্ছে কুয়া, এটাকে বলা হয় পিট, মানে হচ্ছে কূপ। পিট মানে হচ্ছে কূপ, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে কুয়া, ঠিক আছে। যেহেতু গ্যাস্ট্রিকের মধ্যেই আছে কুয়াটা, এই জন্য এটার নাম কি গ্যাস্ট্রিক পিট বা গ্যাস্ট্রিক কুয়া, শেষ, ঠিক আছে। এরকম কতটা গ্যাস্ট্রিক পিট থাকে? এরকম হচ্ছে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে, ঠিক আছে। এই গ্যাস্ট্রিক পিটের মধ্যে দেখো তো, এখানে গ্রন্থি আছে না? এই যে এখানে দেখতেছো না, এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তার মানে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কোথায় থাকে? আসলে গ্যাস্ট্রিক পিটের মধ্যে থাকে। বুঝতে পারছি স্যার? বুঝছেন কিনা? জি ভাইয়া। ওকে, ফাইন, তাহলে বুঝে গেছি আমরা এটা। আর এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসটা বের হয় এদেরকে আমরা কি বলি? গ্যাস্ট্রিক জুস বলি, ঠিক আছে। একজন মানুষ প্রতিদিনে কতটুকু গ্যাস্ট্রিক জুস তৈরি করে? প্রায় হচ্ছে 2 লিটার পরিমাণ গ্যাস্ট্রিক জুস তৈরি করে, এটা একটু মাথায় রাখবেন। কতটুকু? 2 লিটার পরিমাণ, শেষ। এরপর আসেন এই যে গ্যাস্ট্রিক রস বা গ্যাস্ট্রিক গ্রন্থি, ঠিক আছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলো আছে এগুলো নামগুলো একটু জানতে হবে আমাদের, ঠিক আছে। কি কি আমরা একটা শর্টকাটে মনে রাখবো, দেখেন ভালো কোষ। মতো। আমরা ব্যবহার করবো অমি, আজ, আর হচ্ছে গেল, ঠিক আছে। আসেন, ওতে হচ্ছে কি অক্সেন্টিক কোষ পাইছেন, এই যে উপর জি দিকে। ভাইয়া। ওকে, মিতে হচ্ছে মিউকাস, আতে হচ্ছে আর্জেন্টাফিন, যাতে হচ্ছে জাইমোজেনিক, গেতে হচ্ছে গ্যাস্ট্রিন, ওতে হচ্ছে বা এই যে গেতে হচ্ছে হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল, এতে হচ্ছে এন্টারোক্রোমাফিন সেল। বুঝতে পারছি? এভাবে মনে রাখবেন। ওকে, তাহলে হচ্ছে আমার 6টা সেল আছে। 6টা সেল কি 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 দিয়ে মনে রাখলাম? অমি, আজ, গেল, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখলাম। ওতে আসেন অক্সিন্টিক সেল, এটার অপর নামটা কি একটু জানতে হবে। এটার অপর নাম হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল সেল। এটার আরেকটা নাম কি? প্যারাইটাল সেল। এটা কি করে জানো? এই যে তোমার পাকস্থলীতে যে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় না, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উৎপন্ন করে কারা? এই অক্সিন্টিক সেলটা। বুঝতে পারছি? তাহলে হচ্ছে 1 নাম্বার কাজ হচ্ছে ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। 2 নাম্বার কাজ হচ্ছে ও ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি একটা কথা বলি, শোনো। মনে করো তুমি হচ্ছে ভিটামিন খাইলা, যে কোনো কিছু খাইলা। এই খাওয়াটা যদি হচ্ছে তোমার হচ্ছে ফিসেস বা হচ্ছে স্টুল বা হচ্ছে পায়খানা দিয়ে যদি বের হয়ে যায়, তাহলে এটার কি কোনো লাভ আছে? যে খাবারটা খাচ্ছে এটা যদি আমাদের স্টুল দিয়ে বের হয়ে যায়, তাহলে তো খাবার খাওয়ার কোনো অর্থই হলো না। সেম ভাবে আমি যখন একটা কোনো ভিটামিন খেলাম বা হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স খেলাম, এটা যদি আমার বডিতে অ্যাবজর্ব না হয়, তাহলে তো এটার আর কোনো লাভ নাই, ঠিক আছে না? আমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা কি করে? এই যে ভিটামিন যে B12টা আছে এটাকে শোষণে সহায়তা করে। এটা একটা এমসিকিউর জন্য পড়ার জিনিস, এটা একটু মাথায় রাখবেন। তার মানে ভিটামিন B12 যদি খাই, তাহলে আমার অবশ্যই কি লাগবে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর লাগবে। ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা তৈরি করে কে? এই যে অক্সেন্টিক সেলটা। বুঝছেন কিনা বলেন? বুঝছেন স্যার? ওকে, ফাইন। এবার মিউকাস কোষ, আপনারা জানেন মিউকাস কোষ কি তৈরি করে, কি তৈরি করে? মিউকাস তৈরি করে, এটা আমার বলা কিছু না। আর্জেন্টাফিন সেল, আর্জেন্টাফিন সেল কি তৈরি করে? সেরোটোনিন তৈরি করে। এই সেরোটোনিনটার কাজ কি? মনে করো এই যে পেশি, আমরা দেখছিলাম পেশি স্তর থাকে। যখন কার্ডিয়াক স্ফিংটার এবং পাইলোরিক স্ফিংটার বন্ধ হয়ে যাবে, এটা ঝাঁকাইতে হবে না যান্ত্রিক পরিপাক করার জন্য? এই যান্ত্রিক পরিপাক করার জন্য এই যে ঝাঁকানো, এই যে সংকোচন প্রবাহ, এটাকে বলা হয় পেরিস্টালসিস। কি বলে ভাইয়া? পেরিস্টালসিস। এই পেরিস্টালসিসটা ঘটায় হচ্ছে এই সেরোটোনিনটা। মাথায় থাকবে জি। স্যার, এগুলো বারবার পড়তে হবে। একটা কথা বলি, বায়োলজি কঠিন, সত্যি কথা, আবার সহজও। কিরকম সহজ ভাইয়া? তুমি যদি এটা মনে করো যে হ্যাঁ আমি আমার বডি সম্পর্কে জানতেছি, ঠিক আছে, এটার ফলে আমি আমার বডিতে একটা পাকস্থলী, এতদিন ছোটবেলাতে ঘুরে আসি, পাকস্থলীতে খাবার থাকে, খাবার থাকে, বাট খাবারটা কিভাবে পরিপাক হয় এটা আমি জানলাম।
এটার মধ্যে যদি কোথাও সমস্যা হয় তাহলে কি রকম আনসার কিভাবে হবে এটা আমি জানলাম। যদি জানার জন্য পড়ো বা হচ্ছে একটু মজা করে পড়ো তাহলে তোমার জন্য এগুলো সহজ হবে। এবং এই যে কঠিন জিনিস এতগুলো ইনফরমেশন এগুলো কিভাবে মাথায় রাখবো। সেম জিনিস দেখো ভাইয়া, মনে করো তুমি মনে করো যখন ফার্স্টে ABCD শেখানো হয়েছে আমরা কখনোই কি একবারে পারছি? নেভার, কখনোই পারি নাই। বারবার করার মাধ্যমে বা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমি এই জিনিসটা শিখছি। সেম ভাবে এই জিনিসটা তুমি কিভাবে এক্সপেক্ট করো হচ্ছে এত কঠিন জিনিস সেটা তুমি একবার পড়লেই পারবা? এটা সম্ভব না। তুমি তোমার কাজ হচ্ছে এখানে আমার মানে আমার থেকে বুঝাই নেওয়া জিনিসটা, যে ভাইয়া এটা কি, এটা আমাকে বুঝাই দেন। আর পড়তে হবে কার? আপনার। বারবার পড়তে হবে, যতবার পড়বা ব্রেনের মধ্যে দিয়ে এগুলো ততবার পাস হবে এবং তত বেশি মাথায় থাকবে। যে একবার পড়ছে সে মনে করো হচ্ছে এটা রিকল করতে মনে করো আমার 5 মিনিট লাগবে। যে হচ্ছে 4 বার পড়ছে সে দেখা যাবে 2 মিনিটে পারছে। যে হচ্ছে 10 বারও পড়ে ফেলছে দেখা যাবে যে হচ্ছে বলার সাথে সাথে হচ্ছে আনসার করতে পারতেছে। এটা ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। ঠিক আছে, যে ব্রেন কতটুকু নিছে। ব্রেনকে নেওয়ানোর সিস্টেম কি? বারবার রিভিশন দিতে হবে। রিভিশনের উপর কোনো কথা নাই, রিভিশন দিতেই হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো একটা কথা আছে যে হচ্ছে তোমরা জানবা রক্ত তৈরি করার জন্য, রক্ত তৈরি বা লোহিত রক্ত কণিকা আরবিসি তৈরির জন্য, আরবিসি তৈরি আরবিসি তৈরির জন্য 2টা ভিটামিন, যাদের হচ্ছে মহিলাদের মেনলি হচ্ছে আমরা এগুলো দিয়ে থাকি। ভিটামিন B9 আর হচ্ছে B12 দেওয়া হয়। কি কি? ভিটামিন B9 আর B12। B9 এর অপর নাম হচ্ছে ফলিক অ্যাসিড। কি অ্যাসিড? ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড। এবং B12 এর অপর নাম কি ভাইয়া? সায়ানো কোবালমিন। ঠিক আছে, এই 2টা জিনিসের মেইন কাজ কি ভাইয়া? আরবিসি তৈরি করা। আচ্ছা বলো তো আরবিসি কমে গেলে কি হয়? তো আমরা পড়ছিলাম চ্যাপ্টার 4 এ পড়ছিলাম আরবিসি বা হিমোগ্লোবিন যদি কমে যায় তখন এটাকে কি বলে? হ্যাঁ বলো বলো, হচ্ছে তো রক্তশূন্যতা। রক্ত শূন্যতা। ভেরি গুড। যেটাকে আমরা বাংলায় ইংরেজিতে কি বলি? যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যানিমিয়া। তার মানে বলো যদি আমার কোন একটা পেশেন্টের রক্ত শূন্যতা হলো, ঠিক আছে, তুমি হচ্ছে ভিটামিন B12 খাইলা, ঠিক আছে, বা হচ্ছে খাবারের মাধ্যমে গেল ভিটামিন B12টা, এটা যদি শোষণ না হয় ভালো মতো তাহলে আরবিসি তৈরি হবে? না। এবার বলো আরবিসি তৈরি না হলে কি হবে? অ্যানিমিয়া হবে, তাই না? এটা তো বুঝতে পারছি আরবিসি তৈরি না হলে অ্যানিমিয়া হবে, এটা আমরা চ্যাপ্টার 4 থেকে পড়ে আসছি। এখন দেখো ভালো মতো ভিটামিন B12 কে শোষণ করে কে? ইন্টেনসিভ ফ্যাক্টর। কই 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 ইন্টেনসিভ ফ্যাক্টর। ইন্টেনসিভ ফ্যাক্টর যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে এটার অভাবে কি হবে বলেন তো? B12 শোষণ হবে না, B12 শোষণ না হলে আরবিসি তৈরি হবে না, আরবিসি তৈরি না হলে অ্যানিমিয়া হবে। এই জিনিসটাকে এভাবে লিখছি আমি। এর অভাবে কি হয়? যে অ্যানিমিয়াটা হয় এটাকে আমরা বলি পার্নিশিয়াস অ্যানিমিয়া, মানে খুবই ডেঞ্জারাস অ্যানিমিয়া। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাজাল অফ ফ্যাক্টর। এটা জাস্ট একটু মুখস্থ করেন। ইন্টেনসিভ ফ্যাক্টরের আরেকটা নাম হচ্ছে ক্যাজাল অফ ফ্যাক্টর। এটার অভাবে কি হয়? পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়। পার্নিশিয়াস মানে কি? মানে ডেডলি, মানে মানে ডেঞ্জারাস একটা অ্যানিমিয়া হয়। বুঝতে পারছি স্যার? জি ভাইয়া। ওকে ফাইন। এবার আসেন জাইমোজেনিক কোষ। তোমাদেরকে একটা জিনিস আমি আগে থেকে পড়াইছিলাম, বলেন তো কোনো কিছু নামের শেষে যদি জেন থাকে তাহলে এটা কি? মনে করো হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন, ট্রিপসিনোজেন। এই যে জেন জেন আছে, এই জেন মানে কি? নিষ্ক্রিয়। ভেরি গুড, নিষ্ক্রিয়। এই যে নিষ্ক্রিয় যে এনজাইম গুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে জাইমোজেন। কি বলি ভাইয়া? জাইমোজেন। নিষ্ক্রিয় এনজাইমদেরকে কি বলে? জাইমোজেন। তোমরা একটু লিখে রাখো যে নিষ্ক্রিয় এনজাইমদেরকে আমরা কি বলি? সংক্ষেপে জাইমোজেন বলি। নিষ্ক্রিয় এনজাইম। ঠিক আছে ভাইয়া, নিষ্ক্রিয় এনজাইমদেরকে আমরা কি বলি? জাইমোজেন বলি। দ্যাটস ইট। এখন দেখেন ভালো মতো জাইমোজেনিক কোষ কি? জাইমোজেনিক কোষ হচ্ছে যারা নিষ্ক্রিয় এনজাইম তৈরি করে। নিষ্ক্রিয় এনজাইম, পাকস্থলীর নিষ্ক্রিয় এনজাইম কি বলেন? পেপসিনোজেন না? ঠিক আছে, পাকস্থলীতে আরেকটা এনজাইম ছিল গ্যাস্ট্রিক লাইপেজ। ঠিক আছে, ওই যে যেটা পাকস্থলীর সরি শুধুমাত্র বাটার ফ্যাটের উপর কাজ করতেছিল। এই যে কোষটা পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ তৈরি করে এদেরকে বলা হয় কি? জাইমোজেনিক কোষ। বুঝতে পারছি স্যার? এবং এটা আরেকটা নাম আছে, এটাকে বলা হয় চিফ কোষ। কেন চিফ কোষ? এখানে যে 6টা কোষ আছে এই 6টা কোষের মধ্যে রাসায়নিক পরিপাককারী শুধুমাত্র একটা এনজাইম, মানে যে এনজাইমটা আছে এই এনজাইমটা তৈরি করতে পারে শুধুমাত্র একটা কোষ। এটা হচ্ছে জাইমোজেনিক কোষ। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় চিফ কোষ। বুঝছেন? তার মানে পরিপাকের জন্য মেইন যে জিনিসটা দরকার রাসায়নিক পরিপাক, এটা করতেছে কে? জাইমোজেনিক কোষ। এই জন্য এটা আরেকটা নাম কি? চিফ সেল। বুঝছেন কিনা বলেন স্যার? বুঝছেন? হ্যালো? জি। ওকে ফাইন। এবার আসেন গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন এটাকে বলা হয় গ্যাস্ট্রিন কোষ, বা এটার আরেকটা নাম হচ্ছে জি সেল। এটার কাজ হচ্ছে একটা হরমোন তৈরি করা। কি তৈরি করা? হরমোন। এই হরমোনটার নাম হচ্ছে গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনের কাজ কি জানো? এই গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে ওই যে ইয়ার উপর গিয়ে কাজ করা,
অক্সিনটিকের উপর গিয়ে কাজ করা। এখানের উপর যখন এসে গ্যাস্ট্রিন বসবে তখন বলবে যে হচ্ছে তুমি হচ্ছে তাড়াতাড়ি এসিএল নিঃসরণ করো, ঠিক আছে? বুঝতে পারছি? তখন এই অক্সিনটিকটা কি করবে, এইচসিএল নিঃসরণ করবে বেশি বেশি। এটা হচ্ছে গ্যাস্ট্রিনের কাজ। এরপর একটা জিনিস আছে এন্টারোক্রোমাফিন সেল, এটা জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, হিস্টামিন নিঃসরণ করে। এবার তোমাদেরকে বুঝাই। মনে করো পাকস্থলীতে খাবার পড়লো, যখন পাকস্থলীতে খাবার পড়লো, এটা এভাবে না, এটা হচ্ছে পাকস্থলী, বুঝো। পাকস্থলীতে এসে কি বললো, খাবার পড়লো। খাবার পর পড়ার সাথে সাথে এখানে যে জি সেল গুলো আছে, কি সেল, জি সেল, এই জি সেল থেকে তোমার কি নিঃসরণ হবে, গ্যাস্ট্রিন। কি নিঃসরণ হবে, গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনটা কার কাছে যাবে, ওই যে অক্সিনটিক সেল আছে না, অক্সিনটিক সেলের কাছে যাবে এবং বলবে হচ্ছে তুমি এসিএল নিঃসরণ করো। এবং এসিএল গিয়ে কি করে বলেন, এসিএল গেলে কাকে অ্যাক্টিভেট করে, পেপসিনোজেন, এটাকে পেপসিনে রূপান্তর করবে। বুঝছেন কিনা বলেন স্যার? এটা আবার বুঝাই দিই। পাকস্থলীতে খাবার পড়ছে, খাবারটা গিয়ে কাকে উদ্দীপ্ত করছে, জি সেলকে উদ্দীপ্ত করছে। জি সেল থেকে কি তৈরি হবে, গ্যাস্ট্রিন। এই গ্যাস্ট্রিনটা যাবে হচ্ছে অক্সিনটিক সেলের কাছে, গিয়ে বলবে অক্সিনটিক সেলের মেন কাজ কি, এইচসিএল তৈরি করা। এইচসিএল তৈরি করলো, এই এইচসিএলটা গিয়ে আমার পেপসিনোজেনটাকে অ্যাক্টিভেট করলো এবং হচ্ছে পেপসিনে রূপান্তর করলো। সুন্দর না? পুরোটা বুঝাতে পারছি স্যার? বুঝছি? ওকে ফাইন, তাহলে দ্যাটস ইট। গ্যাস্ট্রিক জুসের কাজ, এগুলো সব পড়ে ফেলছি আমি, ঠিক আছে? এগুলো তোমরা রিডিং করবে। এখানে যে পিএইচটা, এটা হচ্ছে 1.2 থেকে 1.8 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এই যে এখানে আছে, এগুলো পড়ে নেবা, শেষ, ঠিক আছে? এরপরে আসেন যে হচ্ছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি মানে কি, ক্ষুদ্রান্তের মধ্যে যেসব গ্রন্থি থাকে এগুলোকে বলা হয় আন্তরিক গ্রন্থি। এগুলো নর্মাল হচ্ছে এককোষী, ঠিক আছে? এগুলো আবার অনেক টাইপের হয়, ঠিক আছে? এককোষী, ব্রাশ বর্ডার সেল, তারপর হচ্ছে গবলেট সেল, প্যানেট সেল, ঠিক আছে? লিভার কোনার গ্রন্থি, আর্জেন্টাফিন সেল, ব্রুনারের গ্রন্থি, ঠিক আছে? এগুলোকে একটু রিডিং করে নেবেন, ঠিক আছে? কোনটা কি কি আছে বলবে, তোমাদেরকে প্রশ্ন আসবে নিচের কোনটি হচ্ছে আন্তরিক গ্রন্থি নয়। একটা সেকেন্ড, ক্লাসে আছে, 10 মিনিট পর কল দিলে বা আধা ঘন্টা পর কল দিলে সমস্যা হবে? ওকে, ওকে, রাতে কল দিও। আল্লাহ হাফেজ। আচ্ছা, যেটা বলতেছিলাম, আন্তিক গ্রন্থি থেকে তোমরা পড়বা হচ্ছে এই সেলগুলা কি কি আছে। তোমাকে এখান থেকে একটা সেল দিয়ে বলবে নিচের কোনটি আন্তিক গ্রন্থির কোষ, বা এখান থেকে তিনটা দিয়ে বলবে নিচের কোনটি আন্তিক গ্রন্থির কোষ নয়, ঠিক আছে? এভাবে পড়বা। এরপরে আসেন আন্তিক গ্রন্থির যে রসটা আছে এটাকে বলা হয় আন্তিক রস, বা এটার আরেকটা সুন্দর নাম আছে সাক্কাস এন্টেরিকাস, ঠিক আছে? সাক্কাস এন্টেরিকাস, এটার পিএইচ এর মানটা একটু দেখবা, এটাও খানিকটা হচ্ছে ক্ষারীয় হয়, এই আর কি। এরপরে দেখেন এখানে হাবিজাবি অনেক কিছু আছে। অ্যাপেন্ডিক্স এটাকে বলা হয়, এটা একটু লিখে রাখেন, দাগায় রাখেন, এটা এখানে লেখা হয়নি। অ্যাপেন্ডিক্সকে বলা হয় উদরীয় টনসিল। কি বলা হয়, উদরীয় টনসিল, এটা একটু লিখে রাখবো। আর বাকি সবগুলো তোমাদের এখানে পড়ানো হবে, হয়েছে কিছু জিনিস পড়ানো আছে, কিছু জিনিস পড়ানো হবে, ঠিক আছে? আন্তিক রসে কি পরিমাণ পানি থাকে জানতে হবে। এই যে এখানে একটা সুন্দর জিনিস আছে, এটা একটু আমি তোমাদেরকে বলি, ঠিক আছে? এটা একটা সিকোয়েন্স দিয়ে পড়াই দিই তোমাদেরকে, এটা মনে রাখবা হচ্ছে পিএইচ ট্যাগ দিয়ে। পিএইচ ট্যাক্ট, ভাইয়া কি এটা, দেখেন ভালো মতো। পিতে আমি একটু লিখে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। পিতে হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন। আর এইচে হচ্ছে এইচসিএল। টিতে হচ্ছে ট্রিপসিন। ইতে হচ্ছে এন্টেরো কাইনেজ। সিতে হচ্ছে কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন। আর টিতে হচ্ছে ট্রিপসিন। ভাই এগুলো কি দেখেন ভালো মতো, শুনেন একটু ভালো মতো বুঝেন প্লিজ, একদম সহজ করে দিচ্ছি। পেপসিনোজেনকে অ্যাক্টিভেট করে কে, এইচসিএল। পেপসিনোজেন অ্যাক্টিভেট হলে কি হবে, পেপসিন। ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে কে, এন্টারোকাইনেজ, ঠিক আছে? এটা ট্রিপসিনোজেন হিসেবে থাকে, সরি, এটা হচ্ছে ট্রিপসিনোজেন হিসেবে থাকে, ঠিক আছে? কাইমোট্রিপসিনোজেন হিসেবে থাকে, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন, এই যে ট্রিপসিন যেটা আছে, ট্রিপসিনকে অ্যাক্টিভেট করে কে, এন্টারোকাইনেজ। ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করে কিসে রূপান্তর করে, ট্রিপসিনে রূপান্তর করে। আবার বলি,
আমার যে ট্রিপসিনটা খরিত হয়, এই ট্রিপসিনটা ট্রিপসিনোজেন হিসাবে খরিত হয়, নিষ্ক্রিয়। এটাকে অ্যাক্টিভেট করে যে জিনিসটা, এটাকে বলা হয় এন্টারোকাইনেস। ঠিক আছে, সেম ভাবে এই যে কাইমোট্রিপসিনোজেন আছে, এটা হচ্ছে নিষ্ক্রিয়। জেন মানে আমরা বুঝতেছি নিষ্ক্রিয়। ঠিক আছে, এই জি ভাইয়া। কাইমোট্রিপসিনোজেনটাকে অ্যাক্টিভেট করতেছে কে? আমার ট্রিপসিন। বুঝতে পারছি? এই যে জি এন্টারোকাইনেস যেটা আছে, এটা হচ্ছে আন্তরিক রসে থাকে। ঠিক আছে, যার কারণে হচ্ছে এটা কি, এই যে দেখেন জৈবগত সক্রিয়, কাকে সক্রিয় করছে? কাকে সক্রিয় করছে? ট্রিপসিনোজেনকে সক্রিয় করছে। বুঝতে পারছি? জি বুঝছেন স্যার? ওকে ফাইন। ঠিক আছে, এখান থেকে আন্তরিক রসের কাজ, এগুলো আমার পড়াতে হবে না, এগুলো আপনারা সব জানেন, রিডিং পড়ে নেবেন। এটা এনজাইম এবং পিত্তরসের মধ্যে পার্থক্য, এটা আমার পড়ানোর কিছু না। আপনি এনজাইমও পড়া দিচ্ছি, পিত্তরসও পড়া দিচ্ছি, এটা আপনারা পড়বেন। বলেন বুঝছেন কিনা? জি ভাইয়া। ঠিক আছে, আমরা হচ্ছে এখন এই পার্টটা একটু কঠিন, এটা পড়বো ইনশাল্লাহ। এটা পড়ার পরে এই যে শোষণ যেটা আছে, এটা আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দেবো। ঠিক আছে, আমরা একটা মজার জিনিস পড়ে ফেলি, স্থূলতা। স্থূলতা পার্টটুকু পড়ে ফেলি। এটা কি পড়াইছিলাম, এটাকে একটু ইয়া করে পড়াই, স্থূলতাটা শেষ করে দিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, স্থূলতা পড়ার পর আমরা হচ্ছে আবার হরমোনে চলে যাব। আসেন আসেন, স্থূলতা কি? স্থূলতা মানে কি? মোটা হয়ে যাওয়া, যেটা সহজ ভাষায় যদি বাংলায় বলি, মোটা হয়ে যাওয়া। ঠিক আছে, এখানে কিছু কথাবার্তা আছে, এটা একটু বলবা। দৈহিক ওজনের 20% বা তারও বেশি যদি আমার মেদ, মেদ মানে কি? চর্বি। চর্বি যদি সঞ্চিত হয়, তখন এটাকে আমরা কি বলি? স্থূলতা বলি। তার মানে কি, দেহের যা ওজন আছে এই 20%-এর বা 20% বা এর বেশি যদি আমার হচ্ছে দেহের মধ্যে চর্বি থাকে, তখন এটাকে আমরা বলি হচ্ছে স্থূলতা। ঠিক আছে, বা ওবিসিটি, এটার ইংরেজি নামটা একটু জানবেন, এটা বলা হয় ওবিসিটি। ওকে, এরপরে এটা, এই যে কতটুকু চর্বি আছে আমাদের বডিতে, এটাকে বের করার যে উপায়টা, এটার নামে হচ্ছে বিএমআই। এখানে কি করবো, আমার যে হচ্ছে দেহের যে ওজনটা, এটা হচ্ছে কিলোগ্রামে বা কেজিতে, কেজিতে দিব, এবং হচ্ছে যে আমার উচ্চতা যেটা হাইটটা আছে, ওইটা হচ্ছে আমি মিটারে দিব, মিটার স্কোয়ার। ঠিক আছে, উচ্চতাটা মিটারে দিব এবং হচ্ছে এটাকে বর্গ করে দিব। ঠিক আছে, এই জিনিসটাকে বা এই সূত্রটাকে বলা হয় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। ঠিক আছে, এইটা দিয়ে বোঝা যায় হচ্ছে কার ওজন অনুপাত, মানে হাইট অনুপাতে বডিতে কি পরিমাণ হচ্ছে চর্বি আছে, বা হচ্ছে ও যে মোটা, কতটুকু মোটা। একটা মানুষ মনে করো বিশাল, মানে লম্বা, মনে করো 6 ফিট প্লাস, ওর যদি মনে করো 80 কেজি 90 কেজি হয়, তখন দেখা যাবে স্লিম বডি। আরেকজন দেখো পিচ্চি মানুষ, ঠিক আছে, মানে 5 ফুট, এ হচ্ছে ওজন হচ্ছে 90 কেজি 100 কেজি, তাহলে দুইজনের ব্যাপারটা তো সেম হইলো না। ঠিক আছে, এই জিনিসটা মেজারমেন্টের জন্য ওজন হাইট অনুযায়ী হচ্ছে কি পরিমাণ ওজন হওয়া জরুরি। এর বেশি হলে এটা বলা যাবে যে হ্যাঁ, এখানে হচ্ছে এই মেদ জমছে বা চর্বি জমছে। এই ফর্মুলাটার নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা হচ্ছে বিএমআই, যেটা আমরা সংক্ষেপে জানি আমরা। ঠিক আছে, ওকে। আমরা নর্মালি হাইট মাপি কিসে? ফুটে বা ইঞ্চিতে, কিন্তু আমার এখানে যে ইয়াটা বিএমআই যেটা, এটা কিসে মাপতে হবে? মিটারে মাপতে হবে, এটা একটু জেনে নেবেন। এরপর আসেন, এই যে দেখেন বিএমআই এর চার্টটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। দেখেন সবার ফার্স্ট হচ্ছে 18, সবচেয়ে আদর্শ হচ্ছে 18 থেকে 25। দেখো 18.5 থেকে এরকম আছে না, আমি এটা এভাবে রাউন্ড ফিগার মনে রাখি। 18 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, আর হচ্ছে 40+। তাহলে বলেন 18 থেকে 25 এটা কি আমার আদর্শ। ঠিক আছে, স্বাভাবিক ওজন, এই যে দেখেন স্বাভাবিক ওজন বা নর্মাল ওয়েট। ঠিক আছে, 25 থেকে 30 হলে একটু বেশি, 30 থেকে যদি 35 হয় তাহলে হচ্ছে প্রথম স্তর, এরপরে হচ্ছে 35 থেকে 40 হলে দ্বিতীয় স্তর, তারপর হচ্ছে 40-এর বেশি হলে তৃতীয় স্তর। এরপরে যদি 50 বা 50 থেকে বেড়ে হচ্ছে 100 হয়ে গেছে, তখন এটাকে বলা হয় মরবিড স্থূলতা। কি বলা হয় ভাইয়া? মরবিড স্থূলতা। আমি এটা আবার বুঝাই, আমি কিভাবে মনে রাখছি বুঝাতে পারছি আপনাদেরকে? জি বই ভাইয়া। পয়েন্ট আকারেই আসবে, কিন্তু তুমি তোমার মাথাকে ট্রিক করবা। এই পয়েন্ট মনে রাখা এতগুলো একটু টাফ না, তুমি এটাকে এভাবে মনে রাখো না ভাই, একদম সহজ না। দেখো 18 দশমিক নাম করে 18 থেকে তুমি হচ্ছে 25, এরপর এটাকে তুমি মনে রাখতে পারো 25 থেকে 30, মানে 5 5 আর কি, 30 থেকে 35, 35 থেকে 40, আর হচ্ছে 40+। ঠিক আছে, তাহলে বলো, আমরা জানি আমাদের জানতে হবে আদর্শ কোনটা, তাহলে আমরা জেনে গেলাম হচ্ছে 18 থেকে 25টা হচ্ছে আদর্শ বা স্বাভাবিক। তাহলে এটার থেকে যদি এক বেশি হয়, এটা হচ্ছে অতিরিক্ত। ঠিক আছে, জাস্ট এই দুইটা মনে রাখতে হবে, জাস্ট এই দুইটা, আর কিচ্ছু না। আর বাকিগুলো তোমার অটোমেটিকলি মনে থাকবে, দেখো ভালো মতো। আর বাকিগুলো দেখো কিভাবে মনে রাখবা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রথম স্তরের স্থূলতা, এটা হচ্ছে দ্বিতীয় স্তরের স্থূলতা, এটা হচ্ছে তৃতীয় স্তরের স্থূলতা। ঠিক আছে, এরপরে যদি 50+ হয়ে যায়, এই যে দেখেন এখানে বলছে 50+, কোথায়? 50 থেকে 100 যদি হয়, তখন এই ধরনের ইয়াকে আমরা কি বলি? এই ধরনের স্থূলতাকে আমরা বলি হচ্ছে মরবিড স্থূলতা। মরবিড স্থূলতা বা হচ্ছে ব্যাধিগ্রস্ত বিভৎস স্থূলতা, মানে এটা মানে নর্মালের মধ্যে পড়েই না।
ঠিক আছে, এই লালটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা এটা পরে চেঞ্জ করবো না। ওকে ফাইন। এরপরে কথা হচ্ছে ভাইয়া যারা আন্ডারওয়েট ওরা কি, এরা হচ্ছে 18.5 যদি নিচে হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে আন্ডারওয়েট। আচ্ছা বিএমআই এর একক কি? বিএমআই এর একক কি বলো তো? বিএমআই আমি বের করছি কিসে? বিএমআই আমি কিভাবে বের করছি? কেজি ইউজ করছে না, আর নিচে হচ্ছে মিটার স্কয়ার, তাহলে একক কি হবে? কেজি পার মিটার স্কয়ার বা মিটার ইনভার্স 2 এভাবে লিখতে পারো। লিখে দিই এক সেকেন্ড, এটাকে একটু ছোট করে নিতে সেটা। এটাকে আমরা দেখছি না এরকম কেজি পার মিটার স্কয়ার, তাহলে এটার একক কি হবে? কেজি এমএস ইনভার্স 2। বুঝছেন? এই যে এখানে যে বিএমআই এর এককটা আছে, যদি কখনো আসে এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে। ওকে ফাইন, শেষ। এরপরে দেখেন মেডিকেলের যে শাখাটাই, ঠিক আছে, মানে মোটা মানুষদেরকে নিয়ে হচ্ছে চিকিৎসা করা হয়, এটা যাতে না হয় বা এটার কারণটা কি, ঠিক আছে। এমন না যে তোমরা জানলে অবাক হবা যে হচ্ছে এমন না যে হচ্ছে মানে কিছু মানুষ মোটা, এমন না যে হচ্ছে ওরা খাইতেছেই মোটা হইতেছে বা হচ্ছে ওদের লাইফস্টাইল এরকম, এমন না। হইতে পারে এটা একটা রিজন যে হচ্ছে বেশি খাচ্ছে মোটা হচ্ছে বা হচ্ছে লাইফস্টাইল ঠিক নেই, এটা একটা রিজন হইতে পারে। বাট এটাই যে শুধুমাত্র মোটার কারণ এরকমও মানে এটা কোনো কথা না। অনেক সময় জেনেটিক কিছু ডিসঅর্ডার, একটু পরে দেখবো আমরা যে জেনেটিক্যাল বিভিন্ন কারণে আমার হইতে পারে যে হচ্ছে মানুষ মোটা হয়ে যাচ্ছে বা হচ্ছে কিছু রোগের কারণে দেখা যাচ্ছে মানুষ মোটা হয়ে যায়, একটু পরে দেখবো আমরা। ঠিক আছে, ওকে। যেই শাখাটা যে তোমার হচ্ছে স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা এবং হচ্ছে অস্ত্রোপচার নিয়ে, ইভেন অনেক সময় মরবিডিটি বা হচ্ছে তোমার যে ওবিসিটি যেটা আছে বা হচ্ছে স্থূলতা, এটা এতটাই ডেঞ্জারাস হয়ে যায় যে অপারেশন করতে হয়, অপারেশন করে হচ্ছে তোমার স্থূলতাকে কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, এই সেক্টরটাকে আমরা বলি হচ্ছে ব্যারিয়াট্রিক্স। কি বলি? ব্যারিয়াট্রিক্স। আর এটার ফলে যে যে রোগ হতে পারে সেটা হচ্ছে ফার্স্টে করোনারি হৃদরোগ। কেন করোনারি হৃদরোগ? আপনারা এটা সব জায়গায় লাগবে ভাইয়া, যে চ্যাপ্টার পড়ো না কেন করোনারি হৃদরোগ একটা মারাত্মক জিনিস। তোমরা যারা ইতিমধ্যে হচ্ছে করোনারি হৃদরোগ করে ফেলছো বা চ্যাপ্টার 4 তোমাদেরকে পড়াইছে, তোমরা হচ্ছে অনেক আগে গেছো, অনেক আগে গেছো। ঠিক আছে, তোমরা চিন্তা করতে পারবে না। এই যে দেখেন ভাইয়া এখানে যে হচ্ছে চর্বি জমে যাওয়া, চর্বি কেন জমছে? বডিতে সব জায়গায় চর্বি জমানো শেষ, এরপর আর জমানোর আর কোনো জায়গা নাই। এখন গিয়ে কোথায় জমা হবে? রক্তনালীর ভিতরে জমা হবে, ওইটাই তো করোনারি হৃদরোগ। এরপর হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, তারপর হচ্ছে ক্যান্সার, ঠিক আছে, স্তন ক্যান্সার হতে পারে, কোলন ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, যকৃৎ ও পিত্তথলির অসুখ, স্লিপ অ্যাপনিয়া, অস্টিওআর্থ্রাইটিস, বন্ধ্যাত্ব। এখানে একটা মজার কথা বলি, স্লিপ অ্যাপনিয়া এটা তোমরা অনেক সময় শুনছো যে বোবায় ধরা বলে না? শুনছো যে ঘুমের মধ্যে বোবায় ধরা? শুনছো এটা কখনো? না। কি জি। বলো? অনেকে বলে না জিন ভূতে ধরছে ঘুমের মধ্যে, যে বোবায় ধরছে। এরপর হচ্ছে মানে কথা বলতে পারে না, সবকিছু মানে মানে অনেক কিছু দেখে হ্যালোসিনেশন করে, কিন্তু হচ্ছে কথা বলতে পারে না, হাত পাত নাড়াতে পারে না, গো 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 করে। শুনো না এটা? বোবায় ধর, জিনেদের ক্ষেত্রে পেয়েছি। হ্যাঁ জিন ধরে মানে ঘুমের মধ্যে আচ্ছা এটা একটা টার্ম আছে বোবায় ধরা, তোমরা কি এটা শুনছো কখনো? কেউ কে জানি বলছিল শুনছো? স্লিপ প্যারালাইসিস। না, স্লিপ প্যারালাইসিস না, এটাকে বলা স্লিপ অ্যাপনিয়া। প্যারালাইসিস তো পুরোপুরি একেবারে হচ্ছে মানে আর চলাচল করতে পারবে না। বাট এই বোবায় ধরাটা এটা শুনছো কিনা বলো? শুনছো এনিওয়ান? বোঝাই নাই। আর কে জানি শুনছে বলছিস না? এটা শুনবা, মানে হচ্ছে আব্বু আম্মুদের থেকে জিজ্ঞেস করলে বা যারা হচ্ছে গ্রামে আছে মানে শুনবা এটা। দেখো এটাতে কিরকম হয় জানো, তোমার কাছে বলবে যে হচ্ছে বন্ধুরা বলবে বা যাদের এইটা এক্সপিরিয়েন্স করছে ওরা বলবে হচ্ছে হঠাৎ করে আমি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি হঠাৎ করে একদম চোখ খুলে গেছে আমার, মানে ঘুম ভাঙছে এমন না, চোখ খুলে গেছে, আমি দেখতেছি হচ্ছে আমার আশেপাশে অনেক উলট পালট কাজ হচ্ছে, তারপর হচ্ছে বা আমার বুকের উপর হচ্ছে কেউ একজন বসে আছে বা হচ্ছে এরকম। তো ও কি করে মানে ও বলে আর কি যে হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে আওয়াজ দেওয়ার চেষ্টা করি, তারপর হচ্ছে আমার হাত পা নাড়ানোর চেষ্টা করি, তারপরও কোনো কিছু করতে পারি না, আমি হচ্ছে মানে ভয়ে হচ্ছে গো 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 করে মানে ও সাউন্ড করতে চাচ্ছে কিন্তু এটা পারতেছে আমার না। সাথে হয়েছিল। হ্যাঁ, এটা আমার সাথে হয়েছিল। আপনার সাথে হয়েছে? আচ্ছা এটার কারণটা কি এটা একটু বলি। এই জিনিসটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া। এটাকে যদি আমি সাইন্টিফিক্যালি একটু মানে বলতে চাই, ঠিক আছে, আমি যদি একটু সাইন্টিফিক্যালি বলতে চাই আমি ওদিকে যাইলাম, বাট আমি যদি সাইন্টিফিক্যালি বলতে চাই তো একটু জাস্ট মজার কথা বলতেছি আর কি। কিরকম? মনে করো হচ্ছে এটা যে আমাদের ব্রেইন, ঠিক আছে, আমাদের ব্রেইনের এক একটা পার্ট এক একটা জিনিস কন্ট্রোল করে। যেমন আমি যদি চোখ দিয়ে দেখতেছি এটা হচ্ছে আমার বডির মানে ব্রেইনের পিছনের পার্টটা কন্ট্রোল করতেছে, ঠিক আছে। এরপর আমি যে এটা নাড়াচ্ছি, ঠিক আছে, এটা একটা পার্ট কন্ট্রোল করতেছে। আমি যে কথা বলতেছি এটা একটা পার্ট কন্ট্রোল করতেছে। আমরা যখন ঘুমাই থাকি তখন পুরো ব্রেইনটা শাট ডাউন হয়ে যায়, পুরো ব্রেইনটা কি হয়ে যায়? শাট ডাউন হয়ে যায়। এই যে কম্পিউটার যেরকম অফ করে দিলে আমরা পুরাটা অফ হয়ে যায় এবং এটা রেস্টে চলে যায়, সেম ভাবে আমার যখন আমি ঘুমাই তখন আমার পুরো ব্রেইনটা শাট ডাউন হয়ে যায় এবং হচ্ছে রেস্ট নেই।
এই রেস্টের সময় হচ্ছে তুমি যা যা পড়ছো সারাদিনে এগুলো সব আস্তে 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 গুছানো হয়, গুছানো মানে গুছাইতে থাকে। এই জন্য আমরা স্বপ্ন ওইটা দেখি যেটা হচ্ছে আমরা বেশি বেশি চিন্তা করি, তাই না? যেদিন যেটা নিয়ে চিন্তা করি ওইটা নিয়ে দেখা যায় স্বপ্ন দেখতেছি। কেন? কারণ হচ্ছে তুমি সারাদিন এটা নিয়ে ভাবছো, তোমার ব্রেন ওইটাকে সাজাইতেছে, মানে ওইটাকে মানে এটা এটা হচ্ছে ব্রেনটা অনেক সুন্দর মতো কাজ করে। মনে করো টেবিল হচ্ছে এলোমেলো থাকে না, আমরা যখন টেবিল গুছাই ব্রেনটাও যখন আমরা ঘুমাই তখন হচ্ছে এরকম গুছানো আগোছানো টেবিলটাকে গুছাই, মানে বইগুলা সব জায়গায় একটু সুন্দর মতো রাখে টাকে এরকম। এখন তার মানে স্বপ্নের কারণটাও আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? যে জিনিসটা বেশি বেশি চিন্তা করতেছি ওইটা আমার ব্রেন ঘুমের মধ্যে আমাকে দেখাইতেছে। এখন দেখো ভালো মতো, স্লিপ অ্যাপনিয়াতে কি হয়, এই মনে করো ও ব্রেনের সব পার্ট কিন্তু ঘুম, তাইলে কি হাত নাড়ানোর কোনো প্রশ্ন আসে না। ইচ্ছাকৃত না। ভাবে? না, কারণ আমার ব্রেনের ওই পার্টটা ঘুমায় আছে। এরপরে ও কি কথা বলার কোনো প্রশ্ন আছে? মানে নর্মালি কথা বলা তো কোনো কথাই আসবে না, কারণ হচ্ছে ইচ্ছাকৃত ভাবে, আমি আরো বলতেছি ইচ্ছাকৃত ভাবে কথা বলার কি কোনো সুযোগ আছে? না, কারণ না। হচ্ছে ওর ব্রেন তো শাটডাউন। হয় কি, ওর মানে স্লিপ অ্যাপনিয়াতে যেটা হয় আর কি, জাস্ট চোখের যেই আটা আছে এটা খুলে যায় এবং হচ্ছে ওর শুধুমাত্র চোখের যে জিনিসপাতিগুলা এগুলো হচ্ছে দেখা শুরু করে। মানে ওর যে ভিজুয়াল মানে চোখের যে দেখার পার্টটা আছে ব্রেনের ওইটা শুধু অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং ও দেখতে থাকে। এবং ওই যে ওর ব্রেন যে জিনিসগুলো গুছাইতেছে সারাদিনে ওগুলো সবগুলো ইমাজিনেশন করে, তো ও মনে করে যে হ্যাঁ এটা এরকম এরকম হইতেছে, ও নিজের মতো করে। আর আমাদের নেগেটিভ জিনিস বেশি টানে, মনে করো একবার যদি একটু ভয় পাওয়া শুরু করে আরো আমরা বেশি ভয় পেতে শুরু করি, তখন ও নিজের মতো করে হচ্ছে গল্পটাকে সাজায় ফেলে, মানে ইমাজিনেশন করতে থাকে। মনে করো তুমি একটা কোনো কিছু যখন ভূতের গল্প বলতো বা হচ্ছে জিনের গল্প বলতো আমরা ছোটবেলায়, আমরা নিজেরা নিজেরা একটা ইমাজিনেশন করতাম না? ও কি করে এরকম করে হ্যালুসিনেশন করতে থাকে, ইমাজিনেশন করতে থাকে। এখন ইন দ্য মিন টাইম তুমি আমাকে বলো ও কি কাউকে ডাকার মতো ক্ষমতা আছে? কারণ কি ওর ব্রেন তো না। শাটডাউন। ওকে হাত নাড়ার মতো কোনো অবস্থা আছে? না। না। ওর তো সবকিছু শাটডাউন, ওর ব্রেন তো পুরো শাটডাউন, শুধুমাত্র ওপেন হয়ে গেছে কোন পার্টটা, যে দেখার যে পার্টটা আছে। ঠিক আছে, দিস ইজ কল স্লিপ অ্যাপনিয়া। একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে যাদের আহ, মানে উচ্চ উচ্চ হচ্ছে তোমার যাদের স্থূলতা বেশি আছে ওদের ক্ষেত্রে এটা কমনলি দেখা যায় আর কি। ঠিক আছে, ওবেসিটির বিভিন্ন কারণ কারণ আছে, এগুলো একটু দেখে নেবা। কারণগুলোর হেডলাইন গুলো পড়বা। ফার্স্ট অফ অল জিনগত, এই যে বললাম তোমাদেরকে, মোটা মানে এই যে খাইটাই মোটা হয়েছে এমনটা না, বিভিন্ন জিনের কারণে বাবা মার থেকে জিন মানে ডিএনএ এর মধ্যে থেকে নিয়ে আসছেও। ঠিক আছে, এই জিনগুলোর কারণে কি হতে পারে, স্থূল হতে পারে। যেমন হচ্ছে গুচ্ছ জিন, এরকম একটা জিন। ঠিক আছে, গুচ্ছ জিন বলতে লেপটিন জিন, স্পেসিফিকলি লেপটিন জিন, এই জিনের কারণে মানুষ মোটা হতে পারে। ঠিক আছে, পারিবারিক জীবনযাত্রা এটা তো বুঝতেছো। মনে করো আমাদের দেশে হচ্ছে আমরা ভাত খাই, যারা হচ্ছে মনে করো হচ্ছে বেশি বেশি বার্গার টার্গার হাবি জাবি খাই, এগুলো তো বাজে জিনিস, একদম খুবই বাজে জিনিস আসলে। কথা বলতে গেলে অনেক কথা চলে আসে যে মানুষ কিন্তু ভাত খাইতেছে এই জন্য হচ্ছে মানে আমরা আনফিট হচ্ছে এমনটা না। ঠিক আছে, ভাত খাওয়াও বেশি বেশি ভাত খাওয়াও কিন্তু খারাপ। বাট আমরা ভাত খাওয়ার পাশাপাশি আমরা কি করতেছি, বাইরে যে হাবি জাবি অনেক কিছু জিনিসপাতি খাচ্ছি, এই জন্য আমাদের হচ্ছে ডিজিজ গুলো বেশি হইতেছে। ঠিক আছে, এই যে হাবি জাবি যেগুলো আছে এগুলো আর কি। এরপর আবেগ। ঠিক আছে, আবেগ মানে বুঝতেছো তো, মানে অনেকে আছে মন খারাপ হলে বেশি বেশি খায়। ঠিক আছে, এরকম আমাদের মেডিকেলে আছে দুই একজন, ওরা হচ্ছে কি মন খারাপ হলে খাইতে চলে যায়। ঠিক আছে, তো এই আর কি এখানে আবেগের এই কথা বলছে। আর কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র এরকম আমরা মানে এটা এটাও ডাক্তারদের ক্ষেত্রে কমন, ওনারা হচ্ছে কোথাও দৌড়াদৌড়ি করে না, শুধুমাত্র একটা চেয়ারে বসে থাকে। তারপরে মানে অফিসে যারা কাজ করে আর কি সোজা বাসায়। ঠিক আছে, এবং হচ্ছে তোমার ফাস্ট ফুড তো খাইতেই থাকে। ঠিক আছে, কন্টিনিউয়াসলি বাইরে খাওয়া দাওয়া হয়, কোথাও হাঁটাহাঁটি করি না। তারপর হচ্ছে মানে রিক্সায় যাই বা গাড়িতে যাওয়া হয়। ঠিক আছে, এই আর কি, এটা হচ্ছে কর্মক্ষেত্রের প্রভাব। মানসিক আঘাত, এই যে বললাম বেদনা চেতনা এই যে দেখো বিভিন্ন সমস্যা, এগুলোর কারণে যে মোটা হয়ে যায় এরকম না, মানসিক আঘাতের কারণে মোটা হয়ে যায় এমন না, মানসিক আঘাতের ফলে কি করছে, খাওয়াটারে হচ্ছে বাইছা নিয়েছে। ও যে মানসিক সমস্যা বা হচ্ছে ও যে কষ্ট পাইছে এটার থেকে বের হওয়ার জন্য কি মনে করতেছে যে খাইলে একটু ভালো লাগবে। এই খাওয়ার ফলে কি হইতেছে, বেশি বেশি খাইতেছে, মজা লাগতেছে, হ্যাঁ, তখন কি হইতেছে, মোটা হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। এরপর আসেন বিশ্রাম। এটা তো জানি আমরা বাসায় বসে বসে হাবি কম্পিউটার কায়িক শ্রমের অভাবে, মানে হচ্ছে আমরা বেশি মুভমেন্ট করি না, যার কারণে হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। লিঙ্গ ভেদে শুধুমাত্র একটা রোগ, এই পুরো বায়োলজি বইয়ে একটা ডিজিজ পাবা যেটা হচ্ছে মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায়, সেটা কি, স্থূলতা। আর বাকি এই যে তোমার আহ হৃদরোগ বলো, উচ্চ রক্তচাপ বলো, এগুলো সবগুলো হচ্ছে ছেলেদের বেশি হয়। ঠিক আছে, লিঙ্গভেদে নারীদের চেয়ে এই কি বলছে এখানে, গড়পাত্তায় নারীদের চেয়ে পুরুষদের পেশি বেশি থাকে। মানে পেশি মানে কি, মাসেলটা বেশি থাকে। ঠিক আছে, এখানে আরো হাবিজাবি আছে। আলটিমেটলি হচ্ছে বলছে নারী দেখে মেদ জমার আশঙ্কা বেশি থাকে। ঠিক আছে, এর একটা কথা বলছে যে পেশি মানে বুঝেন মাসেল,
একটা ছেলে হচ্ছে মোটা হইতে পারে, বাট ওর যে মাসেল বিল্ড আপটা বেশি থাকে, চর্বির পরিমাণটা কম্পারেটিভলি কম থাকে। আর মহিলাদের ক্ষেত্রে মুভমেন্ট অত বেশি একটা হয় না, বা হচ্ছে করার সুযোগ থাকে না, যার কারণে হচ্ছে মেদটা বা হচ্ছে চর্বিটা একটু বেশি জমতে থাকে। এই যে গর্ভাবস্থা প্রেগনেন্সিতে হচ্ছে নারী দেহে হচ্ছে 4 থেকে 6 পাউন্ড বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ হচ্ছে উনি সবসময় হচ্ছে রেস্টের মধ্যে আছে, কোনো মুভমেন্ট তেমন একটা করে না, তাহলে মুভমেন্ট না করলে তো বডির মধ্যে চর্বি জমবে, ঠিক আছে। এরপরে নিদ্রাহীনতা, 6 ঘন্টার কম ঘুম হলে বিভিন্ন হরমোন জনিত কারণ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হরমোনের কারণে কি হয়ে যায়? ক্ষুধা বেড়ে যায়। ক্ষুধা বাড়লে এখন মনে করো একটা খিদা যে লাগে, এটার জন্য একটা হরমোন দায়ী, সেটার নাম হচ্ছে গ্রিলিন। কি ভাইয়া? গ্রিলিন। মানে আমাদের যে খিদা লাগে, খিদা লাগার জন্য একটা হরমোন দায়ী, এটার নাম হচ্ছে গ্রিলিন। এই গ্রিলিন হরমোনটা যদি আমার বডিতে যদি থাকে, আমার পেট ভরা থাকলে আমার খাইতে মন চাইবে বেশি বেশি, ঠিক আছে। এটা হচ্ছে হরমোনের একটা ব্যাপার স্যাপার। আবার যদি কিছু হরমোন আছে যে হচ্ছে পেপটাইড, ওয়াই ওয়াই, এই হরমোনগুলো যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তোমার পেটের মধ্যে কিছু না থাকলেও মনে হবে তোমার পেট ভরা, তোমার শান্তি মনে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু যারা মোটা ওদেরকে ক্ষেত্রে ভালো ট্যাবলেট বা খুব ভালো চিকিৎসা হিসেবে কাজ করে। আমরা করবো এগুলো একটু পরে। এরপরে এই যে শিক্ষার অভাব, ঠিক আছে, এই শিক্ষা তোমাদের যদি কোনো শিক্ষার দরকার হয়, তাহলে পরে ভাইয়া হচ্ছে রেকর্ড অফ করে কিছু কথাবার্তা বলবো, ঠিক আছে, কিভাবে হচ্ছে ডায়েট প্ল্যান সাজানো উচিত। ডায়েট প্ল্যান এটা মানে এটা না যে আমার একদম করলা জুস খাইতে হবে, এটা সেটা হাত দেবে, এটা ডায়েট প্ল্যান হচ্ছে এটা যে হচ্ছে তুমি যেটা খাও না কেন, ভাত খাও, ডাল খাও, সবজি খাও, হোয়াট এভার ইট ইস, এটা একটা সিস্টেমের মধ্যে খাওয়া, ঠিক আছে। কিভাবে খাইলে হচ্ছে, যেমন হচ্ছে আমরা বুঝি না ডায়াবেটিস কিভাবে হয়, ডায়াবেটিস কিভাবে হয় এটা আমরা বুঝি না। তুমি মিষ্টি খেলে যে ডায়াবেটিস হয় ব্যাপারটা এমন না। এটা কি আমি বলবো এখন নাকি এড়াই যাবো? বলো, বলবো ডায়াবেটিস কিভাবে, কি কেমনে, এটা কি বলেন। বলতে চাচ্ছিলাম আর কি। বলা যায়? আচ্ছা, তাহলে হচ্ছে আমি বলি, শুনেন। যখন আপনি বুঝেন, ভালো মতো বুঝেন, ডায়াবেটিস কখন, ডায়াবেটিস মানে কি, ব্লাডে গ্লুকোজ বাড়া, এতটুকু তো আমরা বুঝতে পারছি। ব্লাডে গ্লুকোজ বেড়ে গেলে আমার বেশি বেশি কি হবে, প্রস্রাব হবে, এই প্রস্রাবকে বেশি হওয়াটাকে আমরা বলি হচ্ছে ডায়াবেটিস। বুঝছেন কিনা বলেন? এতটুকু বুঝছি, ব্লাডে গ্লুকোজ বাড়লেই হচ্ছে আমার ডায়াবেটিস হবে, এতটুকু বুঝছেন? জি। এখন আপনি বলেন, এখানে যে কোষগুলো আছে, এখানে যে মনে করেন এখানে এটা 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 এটা, এখানে হচ্ছে রক্তনালীর আশেপাশে কোষ, ঠিক আছে। এই গ্লুকোজটাকে কোথায় যেতে হবে বলেন তো? গ্লুকোজটাকে কোথায় যেতে হবে? যদি বেশি হয়ে যায়, এটাকে আমার সেলের মধ্যে ঢুকাইতে হবে। এই সেলের মধ্যে ঢুকানোর জন্য কাজ করবে কে বলেন? ইনসুলিন। হ্যাঁ, অগ্নাশয়। অগ্নাশয়ের মধ্যে ওই যে কি তৈরি করবে, অগ্নাশয় হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা দৌড় দিয়ে যাবে, যে কাকে ঢুকাবে, গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকাই ফেলবে, তাই না? ঠিক কিনা? এখন মনে করো তুমি হচ্ছে বসে আছো, হঠাৎ করে বসে আছো, আমি তোমাকে বললাম যে হ্যাঁ অমুক, তুমি হচ্ছে কালকের দিনে আমার জন্য হচ্ছে পুরা বায়োলজি বই হচ্ছে লিখে নিয়ে আসবা, অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবা। এটা কি সম্ভব? বা তুমি কি থাকবা? না। তুমি কি আস্ত থাকবা? না। পুরা দিন রাত এক করে হচ্ছে করার চেষ্টা করবা, এবং হচ্ছে দেখা যাবে হচ্ছে করতে 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 তুমি শহীদ হয়ে গেছো, তাই না? এখন দেখো জি। ডায়াবেটিস ব্যাপারটা কিভাবে হয়। আমরা অনেকেই বলি যে মিষ্টি খাইলে মনে হয় ডায়াবেটিস হয়। হ্যাঁ, মিষ্টি খাইলে ডায়াবেটিস হয়, বাট তুমি যদি একটু ট্রিক করে খেতে পারো তোমার বডির সাথে, তাহলে কিন্তু এটাকে বাইপাস করা সম্ভব। কিরকম? মনে করো তুমি যখন হঠাৎ করে খালি পেটে, গ্লুকোজ তোমার একদম কমে আছে, মনে করো 90 হয়ে আছে, ঠিক আছে, 90 হয়ে আছে। নর্মালি হচ্ছে কত থাকতে হবে, 90। আচ্ছা ধরলাম এটা একটু কমায় ধরি, যে হচ্ছে আচ্ছা ধরলাম 80 হয়ে আছে, 80 না ধরলাম 90 হয়ে আছে, এটা তো মেনটেন করে 90 হয়ে আছে আমার বডির মধ্যে। এখন তুমি হঠাৎ করে খালি পেটে কোনো কিছু খাও না, খালি পেটে মিষ্টি খাই ফেললে একটা, বা দই খাই ফেললে একটা, মিষ্টি দই খাই ফেললা, বা হচ্ছে একটা কোক খাই ফেললা, তখন কি হবে বলো তো? শুশু করে তোমার ব্লাডের মধ্যে গ্লুকোজ এক এক মুহূর্তেই তোমার ব্লাডের মধ্যে গ্লুকোজ হয়ে যাবে 200। এখন যদি 200 গ্লুকোজ হয়ে যায়, 200 মিলিগ্রাম হয়ে যায়, তাহলে কার উপর প্রেশার পড়বে বলেন? এই যে এখানে যে বিটা সেল আছে না, এই বিটা সেলগুলোর উপর প্রেশার পড়বে না? কারণ কি, বিটা সেলের বেশি বেশি কি নিঃসরণ করতে হবে, ইনসুলিন। ইনসুলিন। এবং ইনসুলিন গুলো দৌড় দিবে কাকে, এই যে 200টাকে ঢুকানোর জন্য। কারণ কি, আমার বডি তো চাই যখন কোনো কিছু বেড়ে যায় বা কোনো অস্বাভাবিক জিনিস দেখে ওটাকে নর্মাল করার চেষ্টা করে, তাই না? তোমার যখন হঠাৎ করে তোমার গ্লুকোজটা তোমার দুম করে বেড়ে গেল মিষ্টি খাওয়ার ফলে, তখন আমার বডি এটা বুঝতে পারবে এবং বিটা সেল বেশি বেশি ইনসুলিন তৈরি করবে। তার মানে বলো, বিটা সেলের উপর একটা চাপ তৈরি করে ফেললো না তুমি সেকেন্ডের মধ্যেই? তখন ইনসুলিনটা তৈরি করতে বিটা সেলকে অনেক কষ্ট করতে হচ্ছে, মানে একদম হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো কথা নাই, হঠাৎ করে বলতেছে কি তুমি হচ্ছে খাবার ইনসুলিন তৈরি করে ফেলো। ইনসুলিন যাবেও, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইনসুলিন তাড়াতাড়ি তৈরি করে যাবে এবং হচ্ছে এটাকে ঢুকাই আবার কোথার মধ্যে নিয়ে আসবে, এই 200টাকে আবার 90 এর মধ্যে নিয়ে আসবে। কতর মধ্যে নিয়ে আসবে? 90 এর মধ্যে নিয়ে আসবে। এটাই হচ্ছে ইনসুলিনের কাজ। এখন তুমি আজকে একবার করলা, দুইবার করলা, 4 বার করলা, 5 বার, 10 বার, 100 বার, 1 কোটি বার করলা, কথা কথা,
এরকম যদি বারবার এটার উপর প্রেসার দাও, এই বাবা যে কি থাকবো, আস্ত থাকবো, না। বলেন আস্ত থাকবো, এটা কি হয়ে যাবে, বলবে ভাই আমি আর পারতেছি না, আমার আর প্রেসার দিস না, তখন এটা আর ইনসুলিন তৈরি করবে না, যত বয়স হবে এটা আর ইনসুলিন তৈরি করবে না। এখন ইনসুলিন যদি তৈরি না করে তাহলে তো আপনি শেষ, শেষ না, ব্লাডে গ্লুকোজ বেড়ে যাবে। তাহলে এটাকে ট্রিক করার উপায় কি বলো তোমরা, দেখি তোমাদের মাথা থেকে আইডিয়া শুনতে চাই আমি, বলো এটাকে ট্রিক করার উপায় কি, তাইলে তাহলে কি করা যায়, সলিউশনটা কি, দেখি তোমাদের থেকে শুনতে চাই, বলো। এনিওয়ান, পারবা, একটু চিন্তা করো, পারবা না নাকি ভাই বলে দিব, ভাই বলে দিব। এই যে দেখো ব্লাড গ্লুকোজটা হচ্ছে 90 ছিল, হ্যাঁ আমি কি পারতাম না এই গ্লুকোজটাকে 90 থেকে 100 করতে, 100 থেকে 200 করতে, সরি 100 থেকে 120 করতে, 120 থেকে 140 করতে, 140 থেকে 150 করতে, আস্তে আস্তে বাড়াতে পারতাম না। তাইলে আমার বিটা সেল আস্তে আস্তে বুঝতো যে হ্যাঁ আমার খাবার আসছে, আস্তে আস্তে ইনসুলিনটা তৈরি করি, তাই না, খাবার আসছে আস্তে আস্তে ইনসুলিনটা তৈরি করি, তাই না, তখন বিটা সেলের উপর কি চাপ পড়তো, না, না। তাইলে তোমার আস্তে আস্তে ক্ষরণ হইতো এবং হচ্ছে মানে দেখা যাচ্ছে 200 200 হইতে হইতে 200 হইতে হইতে তোমার ইনসুলিন অলরেডি হচ্ছে মানে আস্তে আস্তে তৈরি করে ফেলছে বিটা সেল, ধুমধারাক্কা না, তোমার হচ্ছে 1 মাস নিয়ে বা কিছু সময় নিয়ে তৈরি করে ফেললো, তাহলে তোমার বিটা সেলের উপর প্রেশার পড়লো না। এই জন্য আমরা কি বলি জানো, আচ্ছা বলো, মানে এটা হচ্ছে বাংলাদেশের সম্ভব হলো, বাইরের দেশে তোমার ডেজার্ট বা হচ্ছে যে মিষ্টি জিনিসপাতি এটা কখন খাইতে বলে, খাবারের আগে নাকি পরে, শেষে। শেষে, কেন, কেন শেষে বলো, খাবার খাওয়ার ফলে তোমার তো ইনসুলিন বাড়তি আছে, তাই না, ইনসুলিন তো বাইরে আছে, তোমার তো ইনসুলিন বাইরে আছে, তাই না, ইনসুলিনটা বাইরে আছে, এখন যদি তুমি হচ্ছে মিষ্টি খাবার দাবার খাও তাহলে তোমার বিটা সেলের উপর কোনো প্রেশার পড়ার কথা না। এই জন্য আমরা বলি শাকসবজি দিয়ে আগে ভাত খাওয়া শুরু করেন, ভাত ডাইরেক্ট ঢুকাই না দিয়ে আগে হচ্ছে শাকসবজি খান, এরপরে ভাত খান। ফল ফ্রুটস ভাত খাওয়ার আগে খাওয়া উচিত নাকি পরে খাওয়া উচিত, অবশ্যই আগে খাওয়া উচিত। ফল ফ্রুটস এর মধ্যে কোনো ফল ফ্রুটের মধ্যে কি কোনো গ্লুকোজ আছে, ওখানে সেলুলোজ থাকে, কি থাকে শুধু সেলুলোজ, শাকসবজিতে কি থাকে সেলুলোজ, তোমরা তো জানো শাকসবজির মধ্যে কি থাকে সেলুলোজ, এগুলো তো কোনো কিছু না, এগুলো জাস্ট পেটে পড়ার পরে বিটা সেল বুঝতে পারে যে খাবার আসছে, ইনসুলিন তৈরি করো, খাবার মেইন খাবার তুমি দিতে দিতে তুমি মিষ্টি খাবার আস্তে আস্তে তোমার ইনসুলিন আস্তে আস্তে রেডি হয়ে বসে আছে, বুঝতে পারছি, এটা হচ্ছে ট্রিক, এইভাবে করতে হয়। এবং এই কাজটা আর্টিফিশিয়ালি যদি তুমি করতে চাও খাবারের আগে, বা আমি শাকবুক নাই আমি কি, তাহলে ভিনেগার পানি খাইতে পারো, ভিনেগার পানি খাইলে হচ্ছে তোমার এই যে গ্লুকোজটা যে আস্তে আস্তে বাড়ে মানে ধুম করে বেড়ে যায়, এটাকে আস্তে আস্তে মানে এই ভিনেগারের কাজ হচ্ছে আস্তে আস্তে গ্লুকোজটাকে বাড়ানো। যাই হোক অনেক কথাবার্তা বলছি, আসলে এত কিছু বলা ঠিক হয় নাই হয়তো, দেরি হয়ে গেছে, আমাদের অনেক পড়া আছে। আচ্ছা যাই হোক, এই বুঝছিস কিনা, সুন্দর না আসলে, কি ভাইয়া? বলেন সুন্দর না, এটা আমরা আসলে এটা আমরা যদি মানে এই জিনিসগুলোকে যদি আরো সুন্দর মতো হচ্ছে গ্রসলি, এটা যেমন দেখ এটা তোরা হচ্ছে যদি এটা ক্লাস 8 এর বাচ্চাদেরকেও বুঝাতে পারতাম বা হচ্ছে 9 এর বাচ্চাদেরকে জাস্ট আমি যদি ইনসুলিন কিভাবে তৈরি হয় এটা আর হচ্ছে এই যে কিভাবে ডায়াবেটিস হয় এটা যদি আমি একবার বুঝাতে পারতাম, এটাও কিন্তু ওরাও বুঝে যেত এবং হচ্ছে ফ্যামিলিকেও অ্যাওয়্যার করতে পারতো। তো আমাদের দেশে আসলে পর্যাপ্ত শিক্ষার অভাবের কারণে সবাই কিন্তু ওষুধ দেয়, মানে ওষুধ সেল করলে তো লাভ, বাট কেউ ডিজিজে হাত দিতে চায় না, সমস্যা হচ্ছে এখানে, রোগ কিভাবে হচ্ছে প্রতিরোধ করা যায় এটা কেউ চায় না। ঠিক আছে, বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলো বা ডাক্তারদের মধ্যে এই মানে হ্যাবিটটা আছে, ওরা চায় না হচ্ছে রোগটা একদম, কিছু কিছু ডাক্তারের ক্ষেত্রে আর কি, ম্যাক্সিমাম ডাক্তার ভালো আছে, কিছু কিছু ডাক্তার এরকম আছে যে হচ্ছে বাজে আর কি, মানে বিজনেস করতে চায়। তো যাই হোক ওগুলো পরে, এখন আসেন অসুখ, বিভিন্ন অসুখের কারণে আমার মোটা হয়ে যায়, এর মধ্যে একটা হচ্ছে এটা মেয়েদের ক্ষেত্রে খুবই কমন, পোকোস নাম শুনবেন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ঠিক আছে, এখানে কি হয়, ওভারি আছে না, ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো সিস্ট তৈরি হয়। ঠিক আছে, এই সিস্ট গুলো থেকে আলাদা কিছু হরমোন তৈরি হয়, কি তৈরি হয় ভাইয়া, হরমোন, এই হরমোন গুলা তোমার হচ্ছে দেখা যায় হচ্ছে বডির মধ্যে ফ্যাট জমা করা শুরু করে দেয়, এই জন্য আস্তে আস্তে মোটা হয়ে যায়, একদম দেখবা হচ্ছে লিন একটা মেয়ে হঠাৎ করে কি হয়ে গেছে, কিছু মাস খানেক পরে 6-7 মাস পরে দেখবা হচ্ছে ফুইলা একদম টাইট হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এরপর একটা জিনিস হচ্ছে কুশিং সিনড্রোম, এগুলো নিয়ে আমরা পরে পড়বো। একটা আছে হাইপোথাইরয়েডিজম, এটা নিয়ে একটু কথা বলতে হবে আমার। হাইপোথাইরয়েডিজম এটার নিচে একটা জিনিস আছে মিক্সিডিমা। হাইপোথাইরয়েডিজম জিনিসটা কি একটু বুঝে, থাইরয়েড হরমোনের নাম শুনছেন, এটা তো কমন, থাইরয়েড হরমোন নাম শুনছেন, থাইরয়েড হরমোন নাম শুনছেন কখনো, এটার কাজ হচ্ছে তোমার বডিতে যে খাবারটা খাবা এটাকে বেশি বেশি ভেঙে শক্তি তৈরি করা। ঠিক আছে, এই কাজটা করে হচ্ছে থাইরয়েড। এখন মনে করো আমার হচ্ছে হাইপোথাইরয়েডিজম আছে, হাইপো মানে হচ্ছে কি, কম নাকি বেশি,
কম। আচ্ছা আপাতত এতটুকু জানো, বেশি বলতেছি না, এটা বেশি বলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, আজকে অনেক কিছু বলে ফেলছি। আর হাইপার মানে হচ্ছে বেশি, হাইপো মানে হচ্ছে কম, হাইপার মানে হচ্ছে বেশি, ঠিক আছে। আর মোটা কখন হবে? হাইপো হইলে, ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম হলে মোটা হয়ে যাবে মানুষ। কিছু ওষুধ আছে যেগুলো খাওয়ার ফলে হচ্ছে মানুষ মোটা হয়ে যায়, ঠিক আছে। অ্যান্টি ডিপ্রেসেন্ট এর মধ্যে হচ্ছে একটা, অ্যান্টি ডিপ্রেসেন্ট মানে যারা হচ্ছে এই যে ভয়ে ভয়ে থাকে, ঠিক আছে, ওরা মনে করো হচ্ছে ওদেরকে কেউ মেরে ফেলবে বা হচ্ছে ওরা হ্যালুসিনেট করে, ঠিক আছে, বা এটা সেটা হবে, ওদের ক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ওষুধ দেওয়া হয়, ওগুলো সাইড ইফেক্ট হিসেবে মানুষ মোটা হয়ে যায়। জন্ম বিরতিকরণ, ঠিক আছে, এই যে কিছু মা বোনেরা হচ্ছে পিল খায়, এগুলোকে বলা হয় ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভস, ঠিক আছে। এগুলোর ফলেও একটা সাইড ইফেক্ট হয়, মানুষ মানে মহিলারা মা বোনেরা হচ্ছে মোটা হয়ে যায়। কর্টিকোস্টেরয়েডস, বিভিন্ন ধরনের স্টেরয়েড খাইলেও নিলেও মোটা হয়ে যায়, ঠিক আছে। আরো হবে যাবে ইনসুলিন, ইনসুলিনের একটা ডায়াবেটিস যে ওষুধগুলো আছে, ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক যে ওষুধগুলো আছে, এগুলোর একটা সাইড ইফেক্টই হচ্ছে মোটা করে ফেলবে। মানে ডায়াবেটিস করতে পারে না এমন কোনো রোগ নাই, এটা খুবই ডেঞ্জারাস একটা ডিজিজ। আমরা বলি আর কি, ঠিক আছে, যে হচ্ছে ডায়াবেটিস ইজ দ্য ডিজিজ অফ অল, মাদার অফ অল ডিজিজ। সব রোগের হচ্ছে মা হচ্ছে এই ডায়াবেটিস, ঠিক আছে। অনেক সময় পা পর্যন্ত কেটে ফেলা দিতে হয়, হাতে নর্মালি দেখা যায় না, বাট পা কেটে ফেলা দিতে হয় এরকম ডায়াবেটিসের জন্য। আচ্ছা, সমস্যা জিনগত স্বাস্থ্যগত সমস্যা কি কি আছে, এগুলো আপনার চেয়ে আমার চেয়ে আপনারা ভালো পারেন, একটু দেখবেন। প্রতিরোধ করতে কিভাবে ওইগুলো জানো। ব্যায়াম করতে হবে, স্বাস্থ্যসম্মত, ওই যে বললাম আঁশযুক্ত যদি খাবার খাও তাহলে হচ্ছে ইনসুলিন বেশি ক্ষরণ হবে নাকি কম ক্ষরণ হবে? আস্তে আস্তে ক্ষরণ হবে নাকি দ্রুত ক্ষরণ হবে বলেন? আস্তে আস্তে ক্ষরণ হবে না? আস্তে আস্তে ক্ষরণ হলে আপনার জন্য লাভ নাকি লস? লাভ। লাভ। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আমার হচ্ছে আস্তে আস্তে করতে হবে, খাদ্য নিয়ন্ত্রণ, এগুলো একটু হাবি যাবি একটু পড়ে নেবে, এগুলো তোমরা ডিপেন্ড করো, ঠিক আছে। এখানে আমার অন্য কিছু এগুলো সব সহজ। কিটোজেনিক ডায়েট, এখানে একটা কথা আছে, কিটোজেনিক ডায়েট মানে বুঝেন, আপনি হচ্ছে শর্করা কম খাবেন, চর্বি বেশি খাবেন, এটাকে বলা কিটো ডায়েট। ওই যে জাহাঙ্গীর কবিরের কিটো ডায়েট নাম শুনছো না? জানি ফেসবুকে বা ইউটিউবে একদম খুবই কমন। এখানে কি করা হয় দেখো ভালো মতো, তুমি যদি শর্করা না দাও বা চর্বি দিতে থাকো বা মানে পেটটাকে ভরাইতেছো বাট শর্করা দিতেছো না, তোমার বডিতে মনে করো শর্করা ফার্স্টে হচ্ছে গ্লুকোজ, তাই না? ফার্স্ট চয়েস কি? গ্লুকোজ। গ্লুকোজ পাইতেছে না, তখন কাকে ধরবে? গ্লাইকোজেন, তাই না? গ্লাইকোজেনও শেষ, তখন কাকে ধরবে? ওই যে চর্বি যেটা জমাইছো তুমি পেটের, মানে যেখানে যেখানে জমাইছো ওই চর্বিটাকে ধরবে এবং চর্বিটাকে ভেঙে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে, ওই যে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, এই কনসেপ্টটাকে মাথায় রেখে, এই কনসেপ্টটার উপর বেস করে হচ্ছে আমাদের কি ডিজাইন করা হয়েছে, কিটো ডায়েটটা ডিজাইন করা হয়েছে। জিনিসটাকে বুঝতে পারছি আমি, জিনিসটাকে বুঝতে পারছি কিটো ডায়েট কিভাবে ডিজাইন করা হয়েছে। তার মানে কিটো ডায়েটের ভিত্তি কি? গ্লুকোনিওজেনেসিস। আমি শর্করা দিলাম না, শর্করা তো আমার বডি, শর্করা তো মাস্ট লাগবে। এই শর্করাটা সোর্সটা ফার্স্টে গ্লুকোজ, আমরা যে খাবারটা খাচ্ছি ওইটা থেকে হচ্ছে নেওয়ার চেষ্টা করবে। যদি দেখতে চাই শর্করা আসতেছে না, তখন কাকে ধরবে? গ্লাইকোজেনকে ধরবে। দেখতেছে গ্লাইকোজেনও সব শেষ, তখন কাকে ধরবে? ওই যে পেটের মধ্যে যে চর্বিগুলো জমছে বা হাতে মুখে যে চর্বিগুলো জমছে ওই চর্বিগুলোকে টার্গেট করবে। এরপর আসেন ওষুধ সেবন, যদি হচ্ছে বেশি মোটা হয়ে যায় তখন বিভিন্ন ওষুধ ইউজ করা হয়। জাস্ট প্রথম নামটা পড়বা, অলিস্টেট, ফেন্টারমাইন, লরকেসারাইন, জাস্ট এগুলো পড়বা, এগুলো পড়ার দরকার নেই। এগুলো হচ্ছে ট্রেড নেম, জাস্ট অলিস্টেট, ফেন্টারমাইন, লরকেসারাইন, এগুলো একটু পড়বেন। জিআই হরমোন, ওই যে বললাম আমি তোমাকে হচ্ছে খাওয়াইলাম না কিছু, কিন্তু পেপটাইড ওয়াই ওয়াই দিয়ে দিলাম, এই হরমোনটার কাজ কি? তোমার কি ফিল দিবে? তোমার পেট ভরা, তাহলে কি তুমি খাবা? বলো, তুমি না। কি, তোমার পেট যদি ভরা থাকে তুমি কি খাইতে ইচ্ছা করবে? না। এখন তো তুমি খাও নাই, কিন্তু তোমার তো মনে হইতেছে পেট ভরা। তুমি যদি না খেয়ে থাকো তাহলে ওই যে তোমার শর্করার অভাব হইছে, শর্করার অভাব হলে কারে ধরবে? গ্লাইকোজেনে ধরবে। এরপর আস্তে আস্তে কারে ধরবে? চর্বি ধরবে, ঠিক আছে। ওই চর্বিটা ভাঙা শুরু করবে। এটাই হচ্ছে এই জিআই হরমোন ব্যবহার করার মেইন ট্রিক্স, ঠিক আছে। এটাকে বলা হয় ম্যাজিক বুলেট বা জিআই বুলেট। এখানে যে হরমোনটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে পেপটাইড ওয়াই। এগুলো আমরা পড়বো, সমস্যা নাই। এবার আসেন, এটা হচ্ছে একদম আলটিমেট জিনিস, কোনো কিছু দিয়ে কাজ হইতেছে না, হ্যাঁও মানতেছে না, কোনো ট্রিটমেন্ট হইতেছে না, তখন গিয়ে কি করবেন? তখন হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারি বলা হয়। ব্যারিয়াট্রিক শব্দের অর্থ কি বলেন তো? মোটা, ঠিক আছে। যেখানে যে সেক্টরটাতে হচ্ছে আমরা মোটাদেরকে নিয়ে বা হচ্ছে স্থূলতা নিয়ে হচ্ছে আলোচনা করি, এটাকে বলা হচ্ছে ব্যারিয়াট্রিক্স, ঠিক আছে। ব্যারিয়াট্রিক সার্জারি মানে কি? এই যে আমার মোটা হচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য বা এটাকে বা এটা ট্রিটমেন্ট হিসেবে আমি যখন সার্জারি করব তখন এটাকে আমরা বলবো স্যার ব্যারিয়াট্রিক সার্জারি। কি বলবো স্যার? ব্যারিয়াট্রিক সার্জারি। এখন এটাকে কিভাবে করা হয়? ল্যাপারোস্কোপি মানে কি জানেন? ল্যাপারোস্কোপি আসলে কোনো সার্জারি না, এটা একটা প্রসিডিওর। কিরকম? আগের দিনে কি করতো? পেট টেট কাইটা হচ্ছে সার্জারি টার্জারি করতো, তাই না? এখনকার দিনে হচ্ছে আমরা অনেক আধুনিক হয়েছে, আমরা কি করি? এটা আমাদের মানে একদম সব জায়গায় এটা কমন। তোমরা হয়তো অনেকের শুনছো যে অ্যাপেন্ডিসাইটিস যদি হয় আগে হচ্ছে কেটে
ইয়া করতো। এখন দেখো না, দুইটা হচ্ছে ছিদ্র করে, একটার মধ্যে ক্যামেরা ঢুকাই দেয়, আরেকটা দিয়ে হচ্ছে কাঁচি টাচি ঢুকাই দেয়। ঠিক আছে না? দেখছো না কখনো? শুনছো এটা? জি জি। আগে কিন্তু পুরাটা কাটতো, কাটার পরে খুলতো, খুলে হচ্ছে যেখানে সমস্যা হয়েছে এটা বের করে আনতো। কিন্তু এখনকার মানে সার্জারি সিস্টেমটা হচ্ছে সুন্দর। এটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক সার্জারি। এখানে কি করা হয়, কয়েকটা ফুটা করা হয় পেটের মধ্যে বা যেখানে দরকার। ফুটা করার পরে ক্যামেরা ঢুকাই দেওয়া হয়, ক্যামেরা ঢুকাই দিয়ে এরপর হচ্ছে যা যা যন্ত্রপাতি আছে ছোট ছোট লেভেলের ওগুলো ঢুকাই দেওয়া হয়, এরপরে হচ্ছে ওখানে কাজ কারবার করা হয়। এটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক প্রসিডিওর। এই ল্যাপারোস্কোপ প্রসিডিওর দিয়ে আমরা কি করি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক বাইপাস করি, একটা হচ্ছে গ্যাস্ট্রিক স্লিপ করি। এটা এই দুইটার মেইন কাহিনী হচ্ছে কিরকম জানিস, দেখ ভালো মতো। পাকস্থলী বড় হলে খাইতে বেশি মন চাইবে নাকি হচ্ছে পাকস্থলী কম হলে খাইতে বেশি মন চাইবে, বলেন? একটা বড় হলে। পাকস্থলী এত বড়, একটা হচ্ছে এত বড়। এর মধ্যে এ বেশি খাবে নাকি বি বেশি খাবে, দেখে বুঝে যাইতেছে এ বেশি খাবে, তাই তো? এখন মনে করে একটা মানুষ এর হচ্ছে পাকস্থলীটা বড়, বা হচ্ছে খাইতে খাইতে হচ্ছে মানে এর জায়গা অনেক বেশি আছে, খাইতে পারবে। ঠিক আছে, এটা যতক্ষণ হচ্ছে এতটুকু হচ্ছে ততক্ষণ মানুষের খাইতে মন চাই। বা অনেকে আছে এতটুকু পর্যন্ত বলে না, গলা পর্যন্ত খায়, মানে পুরাটা ভরার চেষ্টা করে। এখন দেখেন আপনি কি করলেন, সার্জারি কইরা এই পার্টটুকু কেটে ফেললেন, সার্জারি করে এই পার্টটুকু কেটে ফেললেন, কেটে কি করছো, এটারে এরকম করে দিলাম, এটারে কি করে দিলাম, এভাবে পিচ্ছি করে দিলাম। তাহলে বলো, এ কি আগের মতো খাইতে পারবে? অল্প খাইলেই দেখা যাবে পেট ভরে গেছে। এখন অল্প খাইলে যদি পেট ভরে যায়, তাহলে ওর তো মনে করো ওর প্রতিদিন ডিমান্ড হচ্ছে 100 মিলিগ্রাম গ্লুকোজ ধরলাম। প্রতিদিন ডিমান্ড হচ্ছে 100 মিলিগ্রাম গ্লুকোজ। তুমি যখন ছোট করে দিলা এটা, তখন ও প্রতিদিন পাচ্ছে হচ্ছে 50 মিলিগ্রাম গ্লুকোজ বা 60 মিলিগ্রাম গ্লুকোজ, বাকি 40 মিলিগ্রাম ঘাটতি না? বলেন, বাকি 40 মিলিগ্রাম ঘাটতি না ওর জন্য? এই ঘাটতিটা কোথেকে পূরণ করবে? ওই যে এতদিন ধরে জমাইছে, ওখান থেকে এনে এই 100 মিলিগ্রামটা ফিল আপ করে। এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক বা তোমার গ্যাস্ট্রিক যে বাইপাস বা গ্যাস্ট্রিক স্লিপ সার্জারির মেন কথা। বলেন বুঝছেন কিনা? জি। ওকে, ওকে, আচ্ছা তোমাদেরকে একটু শেষ করাই দিই ভাইয়া, ঠিক আছে? পৌষ্টিকতন্ত্রের কয়েকটি রোগ, পেপটিক আলসার ডিজিজ, এটা আমি পড়াই ফেলছি। পেপটিক আলসার পড়াইছি না? পেপটিক আলসার পড়াইছি না? গ্যাস্ট্রিক আলসার কি, এটা আলসার দুই ধরনের হয়, একটা হচ্ছে পাকস্থলিত হয়, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত। পাকস্থলিত হলে গ্যাস্ট্রিক আলসার, ক্ষুদ্রান্ত হলে ডিওডেনাল আলসার। ঠিক আছে? এরপরে ওই যে বললাম হেলিকোব্যাক্টার পাইলরি হতে পারে, বা হচ্ছে ওই যে জ্বালা পোড়ানোর ওষুধ, মানে ওই যে ব্যথার ওষুধ যেগুলো আর কি, আইবুপ্রোফেন বা নেপ্রোক্সেন, এগুলো হচ্ছে সবগুলো ব্যথার ওষুধ। এগুলো সব কি, এই ওষুধগুলোর নাম জানবেন একটু, এগুলো হচ্ছে ব্যথার ওষুধ। এই ব্যথার ওষুধ খাইলে সাইড ইফেক্ট হিসেবে কি হতে পারে, সাইড ইফেক্ট হিসেবে কি হতে পারে, আলসার হইতে পারে। ঠিক আছে, ওকে, শেষ। এটা একটু দেখবেন। উপসর্গ এগুলো হচ্ছে রিডিং করবেন, আপনারা জানেন কি কি হয়। পিত্তপাথর, এটা খুবই ডেঞ্জারাস জিনিস, দেখেন ভালো মতো। এখানে কি থাকে, এটা কি আমার হচ্ছে লিভার, তাই তো? লিভারের ডান খণ্ডের নিচে কি থাকে আমার, পিত্তথলি থাকে, তাই তো? এখানের মধ্যে বলো, পিত্তথলির মধ্যে পিত্তরসের মধ্যে কি লাগে, কি থাকে, পিত্ত লবণ থাকে না? দেখা যাচ্ছে পিত্ত লবণটা বেশি বেশি জমা হচ্ছে, জমা হয়ে পিত্ত লবণটা পাথর হয়ে গেছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে পিত্ত পাথরি বা হচ্ছে গল স্টোন। বুঝছেন কিনা? এটা কি বলি, গল স্টোন। এটা কেন কেন হয়, বেশি যদি কোলেস্টেরল খাও, কোলেস্টেরল যুক্ত খাবার খাই, তারপর হচ্ছে বিলিরুবিন বা ক্যালসিয়াম, এগুলো যদি বেশি বেড়ে যায়, তখন আমার এই যে মটর আকৃতির দানা তৈরি হয়, যেগুলোকে বলা হয় পিত্ত পাথর। এটা মেনলি কেন হয়, এটা তোমার যে হচ্ছে পিত্ত লবণ গুলো আছে এগুলোর কারণে হয় মেনলি। উপসর্গগুলো একটু দেখে নিও। এটা আরেকটা ডেঞ্জারাস জিনিস, আইবিএস বলি আমরা, ইরিটেবল বাউল সিনড্রোম। এখানে কি করা হয়, মনে করো কিছু পড়লেই পেটে বের হয়েছে, সোজা পাশে পেটের মধ্যে কিছু পড়ছে, এটা মেনলি হয় দুধ বা এরকম সামথিং কিছু। ঠিক আছে, এটা হচ্ছে ওদের জেনেটিক্যাল কিছু ডিজিজ আর কি। ঠিক আছে, মনে করো পেটের মধ্যে পড়লেই এর হচ্ছে পেট ব্যথা করবে এবং হচ্ছে ডায়রিয়া হয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, খাবারটা, এটাকে বলা হয় আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম। এটা একটু দেখবা। এই যে হাবি জাবি আছে, লিভার সিরোসিস। ও মাই গড, এখানে লিভার সিরোসিস দিছে। আচ্ছা, লিভার সিরোসিসটা একটু বোঝাই। লিভার সিরোসিস মানে এই যে লিভারটা, লিভারে সবার ফার্স্টে কোনো যখন সমস্যা হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে হেপাটাইটিস। কি বলি, হেপাটাইটিস। হেপাটাইটিস মানে কি, লাস্টে আইটিস আছে মানে কি, এটাতে ইনফ্লামেশন আছে বা প্রদাহ হয়েছে। এই প্রদাহটাকে যদি তুমি ঠিক করতে না পারো, তখন এটা আরো খারাপ অবস্থার দিকে যায় এবং হচ্ছে একটা ইরিভার্সিবল ড্যামেজ তৈরি করে। ইরিভার্সিবল মানে যেটাকে আবার পুনরায় আগের অবস্থানে ফেরত আনা যাবে না। এই অবস্থানটাকে আমরা বলি হচ্ছে লিভার সিরোসিস। কি বলি ভাইয়া, লিভার সিরোসিস। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন ফ্যাটি লিভার, মানে এটা মেইন, এটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যকৃতে হচ্ছে তোমার বেশি বেশি চর্বি জমে দেওয়া। ঠিক আছে, কারণের মধ্যে খুবই সুন্দর একটা কথা বলছে। এটা হচ্ছে হেপাটাইটিসে ভুগলে। হেপাটাইটিস এক্স্যাক্টলি কোন কোন হেপাটাইটিস দিয়ে ভুগলে, হেপাটাইটিস বি আর সি। হেপাটাইটিস 5 ধরনের আছে, এ বি সি ডি ই।
এর মধ্যে বি এবং সি দিয়ে হচ্ছে যদি ভুগে তখন ওইটা থেকে লিভার সিরোসিস হওয়ার বা কমপ্লিকেশন হওয়ার একটা স্কোপ থাকে। এরপর আসে কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস মানে বুঝেন এই পিত্তথলির মধ্যে, বলেন কোলেসিস্ট মানে কি? তোমাদেরকে পড়াইছিলাম। কোলেসিস্ট মানে কি জানেন? কোলেসিস্ট, কোলেসিস্ট মানে হচ্ছে পিত্তথলি। কোলেসিস্ট মানে কি? পিত্তথলি। এই কোলেসিস্টে যদি আইটিস হয় তখন এটাকে আমরা বলি কোলেসিস্টাইটিস। তারপর হচ্ছে অনেকে যে ড্রিঙ্ক করা বা হচ্ছে অ্যালকোহলের কারণে লিভার সিরোসিস হতে পারে, পিত্তনালীতে বাধা। ঠিক আছে, অনেক সময় বিভিন্ন কৃমির কারণে পিত্তনালীতে মানে হচ্ছে যায় হচ্ছে এই কৃমিগুলো পিত্তনালীতে যে আটকায় যায়, ওইটার কারণে আমার অনেক সময় লিভার সিরোসিস হতে পারে। উইলসনস ডিজিজ আপাতত নাম মনে রাখেন, লাগবে না, এটা বড়দের পড়া, জাস্ট নাম মনে রাখো, মুখস্থ রাখো। তারপর হচ্ছে আলফা অ্যান্টিট্রিপসিনের অভাব। ঠিক আছে, এই সব কারণে আমার কি হতে পারে? লিভার সিরোসিস হতে পারে। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিস, অ্যাপেন্ডিস, এটার মধ্যে যদি আমার আইটিস হয় বা হচ্ছে প্রদাহ হয় তখন এটাকে আমরা বলি কি? আইটিস মানে কি ভাইয়া? সহজ ভাষায় বল, আইটিস মানে কি? কোনো কিছু নামের শেষে আইটিস মানে কি ভাইয়া? প্রদাহ। এই যে এখানে আছে, কই, এই যে প্রদাহ, কোনো কিছু প্রদাহকে আইটিস বলে। অ্যাপেন্ডিক্সের মধ্যে যদি ইয়া থাকে, ইনফরমেশন হয় তখন এটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। এখন দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই, আমরা যখন ফার্স্ট ক্লাসে পড়ছিলাম অ্যাপেন্ডিক্স কোথায় থাকে বলেন? অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? বামে নাকি ডানে? ওই রে, ডানে। ডানে থাকে। এই যে দেখেন ভালো মতো, এই যে ছবিটা, এটা কেন দেখেছে, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের শরীর, বডি। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত এসে শেষ হয়েছে, যে পার্টটা শেষ হয়েছে এটার নাম কি ভাইয়া? সিকাম। এরপরে এটা হচ্ছে কোলন, মূলাশয়, এরপর হচ্ছে রেকটাম। এই যে সিকামের যে অংশে গিয়ে আমার শেষ হয়েছে ডিউরেন্ট, এটা ঠিক নিচে থেকে একটা কি উৎপন্ন হয়েছে? অ্যাপেন্ডিক্স উৎপন্ন হয়েছে। তার মানে এটা বডির কোন দিক? ডান দিক না? তাহলে ডান দিকে কোন দিকে ব্যথা হবে, উপরে নাকি নিচে? নিচের দিকে ব্যথা হবে। ঠিক আছে, কোমরের দিকে ব্যথা হবে, এটার বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস খুবই মজার কেস। আচ্ছা যাই হোক, এনে হাবিজাবি আছে, এগুলো আপনার একটু রিডিং পড়ে নেবেন। ওকে। আর হচ্ছে পেট ফাঁপা বা ফ্ল্যাটলেস, এটা সহজ ছিল, রিডিং পড়ে নেবেন। ওষুধের নাম, ওষুধ দেওয়ার মতো ইয়া হয় না আপনাদের, এগুলো সব জাস্ট এগুলো একটু দেখবা, ফ্লেট, ফ্লাজিল, তারপর হচ্ছে মেট্রোনিয়াজল, ম্যাক্রোজল, একটু দেখবা। এই হচ্ছে পড়াশোনা। আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমটা। আচ্ছা শোনো, না বেশি পার্ট বাকি নেই, নার্ভাস সিস্টেমটা আর হচ্ছে হরমোনেরটা, এটা সহ শোষণটা নেক্সট ক্লাসে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। এই যে দেখো এই কয়েকটা পেজ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এই যে এতটুকু, দুইটাই যদিও একটু বুঝার, এতটুকু পর্যন্ত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। এরপরের ক্লাস বা হচ্ছে তোমার ফ্রাইডেতে হচ্ছে এটার উপর সলভ ক্লাস থাকবে। ঠিক আছে।